আজকে যে টপিকটা পড়াবো সেটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা টপিক। আগেই প্রথমে প্রোগ্রামটাকে সেভ করে রাখাটা বেটার। কি নামে সেভ করতে পারি আমি? একটা সিম্পল যদি নাম দিই, করি এনক্যাপসুলেশন করে দিই, এনক্যাপসুলেশন ডট জাভা। এটা ফোল্ডারটায় আমি যাবো, ডেস্কটপে গেলাম, ডেস্কটপে গিয়ে তোদের জন্য কোথায় রাখি, জাভা। তোদের ফোল্ডারটার নাম কি রে? একটা ফোল্ডার ছিল না? ডি ড্রাইভে ছিল তো। এই ড্রাইভে ছিল। জাভা এমসিএ জাভা 2122 এরকম সামথিং কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ই ড্রাইভে ছিল না? না না, ডি 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 বললাম, ডি এবিসিডি। হ্যাঁ ডি 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 ফাইভে। ওই যে জাভা প্রোগ্রাম 2122। ফাইন ফাইন ফাইন। দেখ, বেসিক্যালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভার কয়েকটা ফিচার্স আছে। তার মধ্যে একটা প্রচন্ড ইম্পর্টেন্ট ফিচার্স হলো এনক্যাপসুলেশন। তাহলে এনক্যাপসুলেশনের ডেফিনেশনটাকে আমি একটু এক লাইনে লিখে দিই। এনক্যাপসুলেশন, এনক্যাপসুলেশনের ডেফিনেশনে কি বলছে? আগে ডেফিনেশনটাকে আমি এখানে লিখে দিই। আমি এখানে থিওরি প্র্যাকটিক্যাল দুটোই পড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, প্রোগ্রাম করতে করতেই প্র্যাকটিক্যালের সাথে সাথে থিওরিটা বলে দিচ্ছি। এনক্যাপসুলেশন মিন্স encapsulation means wrapping of Wrapping of data data and method in single unit. in a single unit, যাকে আমরা বলতে পারি, এই সিঙ্গেল ইউনিটটার নাম হলো ক্লাস, সিঙ্গেল ইউনিট। ওকে, wrapping of data and function within a single unit, দাদা wrapping of data and methods, এখানে তো ফাংশন বলতে পারবো না, মেথডস ইন এ সিঙ্গেল ইউনিট ইজ কল্ড এনক্যাপসুলেশন। এটা খুব সুন্দর একটা এনক্যাপসুলেশনের ডেফিনেশন। ওকে, আবার আমি এটাও বলতে পারি এনক্যাপসুলেশন হলো একটা পদ্ধতি যার মাধ্যমে ডেটা মেম্বার আর মেম্বার মেথড গুলোকে কিন্তু একটা ক্লাসের মধ্যে আমি রাখতে পারি। তার মানে এনক্যাপসুলেশন পড়তে গেলে কিছু ইম্পর্টেন্ট কথা মনে রাখতে হবে। সেই জিনিসটাকে একটু বলে দিই। দুটো জিনিস মনে রাখবি, মানে পার্টিকুলার কিছু জিনিস। ইন এনক্যাপসুলেশন, the class variable as a private, declare class variable. No, in encapsulation, keep the class variable as a private and keep the class method as a public. বললাম, বোঝা যাচ্ছে না এখনই, এগুলো আমি পরে আস্তে আস্তে আসছি। আরেকটা কি এক্সাম্পল যদি আমি বলি, ক্লাস is a very good example of encapsulation. ক্লাস নিজেই এনক্যাপসুলেশন কিন্তু একটা এক্সাম্পল। মানে বেসিক্যালি এনক্যাপসুলেশন কথাটা কিভাবে এসছে দেখে নে। আমরা সেই ক্যাপসুল খাই না, এই যদি একটা ক্যাপসুলকে আমি আইডেন্টিফাই করি, তাহলে একটা ক্যাপসুলের মধ্যে দু রকম যদি মলিকিউলস থাকে, একটা ধরে নে এরকম একটা মলিকিউলস আছে, এরকম একটা মলিকিউলস আছে, আরেকম ধরনের একটা মলিকিউলস আছে, এরকম ধরনের মলিকিউলস আছে, এরকম ধরনের মলিকিউলস আছে, দু ধরনের ওষুধ আছে। ঠিক আছে, একটা কিছুর মধ্যেই থাকছে, মানে একটার মধ্যেই থাকে, যেটা বাইরে থেকে টাচ করলে কিন্তু আমি ওষুধগুলোকে ধরতে পারি না। এই জিনিসটাকে আমরা বলতে পারি ক্লাস। এই হোয়াইটটাকে আমরা কি বলছি? হোয়াইটটাকে কিন্তু আমরা বলতে পারি ভেরিয়েবলস। এখানে ভেরিয়েবলস আমি বলতে পারবো না, ভেরিয়েবলসকে আমরা কি বলি?
ভেরিয়েবলস এর জায়গায় আমরা বলতে পারি মেম্বার ডেটা আর ডেটা মেম্বার। ওকে, আর এই ইওলো দিয়ে যেটা লিখলাম, মানে ইওলো দিয়ে যেটা আঁকলাম, তাকে আমি কি বলতে পারি? তাকে আমরা বলতে পারি ফাংশন। ফাংশন বলা যাবে না, তাই একে আমরা বলতে পারি ক্লাস মেথড। এবার অ্যাকর্ডিং টু মাই ডিক্লারেশন ক্লাস মেথডটাকে পাবলিক রাখতে হবে। তাহলে এটার অ্যাক্সেসটা কি হবে? এটার অ্যাক্সেসটা হবে পাবলিক। ওকে, বোঝাতে পারছি? এটার অ্যাক্সেসটা আমি রাখবো পাবলিক, আর এটাকে কি রাখবো? প্রাইভেট। ক্লাস ভেরিয়েবল গুলোকে কিভাবে রেখে দেবো আমি? প্রাইভেট। দিস ইজ দ্য সিনারিও অফ এনক্যাপসুলেশন। তার মানে এই জিনিসটাকেই বলা হয় এনক্যাপসুলেশন। তাহলে এনক্যাপসুলেশন কথাটার মানে কি? এনক্যাপসুলেশন কথাটার মানে আমি বলতে পারি, এনক্যাপসুলেশন কথাটার মানেই হলো ডেটা হাইডিং। ডেটা হাইডিং, এই যে ডেটা হাইডিং করছি, ডেটা হাইডিং প্রসেস প্লাস ডেটা অ্যাবস্ট্রাকশন, ডেটা হাইডিং প্লাস ডেটা অ্যাবস্ট্রাকশন, এই দুটো মিলিয়ে তৈরি হয় এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন মানেই হলো ডেটা হাইডিং প্লাস ডেটা অ্যাবস্ট্রাকশন। What is data hiding? What is data abstraction? Why encapsulation? How class is a good example of encapsulation? Why we keep class variable as private? Why we have to keep the class method as public? আমরা এক্সাম্পল দিয়ে বুঝে নিচ্ছি। এইটুকু অবধি সবার ক্লিয়ার? এতক্ষণ পর্যন্ত আমি যেটুকু বললাম। হ্যালো, হ্যাঁ দাদা। কারো কোনো ডাউট? হুম, আশা করি কোনো ডাউট নেই কারোর। না স্যার। ঠিক আছে, আমি এক্সাম্পলে চলে যাই। হ্যাঁ, এক্সাম্পল ছাড়া তো বোঝানো যাবে না। এতটুকু থিওরি, এইটুকু, আর কিছু থিওরি নেই। এবার আমরা এক্সাম্পল দেখার আগে কিছু প্রবলেম দেখি। তাহলে রাইট আ জাভা প্রোগ্রাম টু ইলাস্ট্রেট দ্য প্রবলেম অফ, illustrate the problem, not the concept of encapsulation. ওকে, এনক্যাপসুলেশনের কনসেপ্টটা যে ইলাস্ট্রেট করছে। তাহলে আমি একটা ছোট উদাহরণ নিতে পারি। ক্লাস এ নামের ক্লাস তো নেব না, আমি নেব কি? ক্লাস এনক্যাপসুলেশন। ঠিক আছে, ক্লাস এনক্যাপসুলেশন নামে আমি একটা ক্লাস নিয়েছি। এনক্যাপসুলেশন ক্লাস নেওয়ার পরে আমি ডেটা মেম্বার গুলোকে কি রাখতে চাইছি? প্রাইভেট। ডেটা মেম্বার গুলোকে কি রাখতে চাইছি? প্রাইভেট। একটা আমি নিয়েছি, ভ্যালু নিয়েছি। আমি একটা ভ্যালু নিয়ে নেবো। এই যে আমি ভ্যালু নিয়ে নিচ্ছি, এটাকে কি বলা হয়? এটাকে আমরা বলবো ডেটা হাইডিং। কেন ডেটা হাইডিং করছি? ডেটা হাইডিং কেন বলছি? কারণ প্রাইভেট মানে ক্লাসের বাইরে থেকে এই ভ্যালুটাকে অ্যাক্সেস করা যাবে না। ভ্যালু নামক ভেরিয়েবলটাকে, মানে ভ্যালুটা কি? ভ্যালুটা তো তোমার হ্যালো, দাদার মাইক মিউট আছে। তাহলে এই ভ্যালুটা হলো, এই ভ্যালু জিনিসটা কি? এটা একটা ভেরিয়েবল মানে ক্লাস ডেটা মেম্বার। এই ক্লাস মেম্বারটাকে আমি কি বললাম? এটাকে প্রাইভেট হিসেবে রাখতে হবে, এই জন্য আমি এটাকে প্রাইভেট হিসেবে রেখে দিই। আর আমার এখানে আপাতত কিছু কাজ করব না, আমি একটা জাস্ট এর সাথে একটা মেথড নিচ্ছি। কি নামে মেথড নিচ্ছি? মেথডটাকে কি নামে নিচ্ছি? ভয়েড। মেথডের নামটা ধরে নিলাম, একটা মেথড নিলাম সেট ভ্যালু নামে আমি একটা মেথড নিচ্ছি। সেট ভ্যালু মেথডটার মধ্যে আমি একটা ভেরিয়েবলকে পাস করিয়ে দিয়েছি ইনটেক্স। তাহলে এটাকে কি বলছে? দিস ইজ মাই ক্লাস মেথড। ক্লাস মেথডটা কি রাখতে হবে? পাবলিক। অ্যাকর্ডিং টু মাই ডিক্লারেশন পাবলিক রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে আমি কি বলতে পারি? এটা হলো ডেটা অ্যাবস্ট্রাকশন। এটা হলো ডেটা অ্যাবস্ট্রাকশন। এর মধ্যে আমি কি করছি? এর মধ্যে জাস্ট ভ্যালু নামক ভেরিয়েবলের মধ্যে এক্সটাকে আমি রেখে দিচ্ছি। ভ্যালু নামক ভেরিয়েবলের মধ্যে শুধু এক্সটাকে রেখে দিয়েছি। আমার কথা শোনা? হ্যাঁ রে, আমার কথা শুনতে পাচ্ছিস?
হ্যাঁ স্যার আপনি মাঝে মাঝে মিউট হয়ে যাচ্ছেন। না না আমি মিউট হচ্ছি না তো, আমি মাঝে মাঝে টাইপ করছি বলে চুপচাপ হয়ে যাচ্ছে। আর একবার কি? মিউট হয়ে গিয়েছিল। এটা ফোন এসেছিল। নেক্সট আমি যে কাজটা করব সেটা হলো আরেকটা গেট ভ্যালু বলে মেথড নিলাম, আর একটা গেট ভ্যালু বলে মেথড নিলাম, একটা সেট ভ্যালু বলে মেথড নিয়েছি, একটা গেট ভ্যালু বলে মেথড নিয়েছি। গেট ভ্যালুর মধ্যে মেথডটাকে সবসময় আমাকে পাবলিক রাখতে হবে, তাই আমি পাবলিক রেখে দিয়েছি। এর মধ্যে আমি কি রাখলাম, ভ্যালুটা রিটার্ন করে দিচ্ছি, রিটার্ন ভ্যালু, ভ্যালুটাকে কিন্তু আমি রিটার্ন করে দিচ্ছি। আর অন্য একটা ক্লাস বানিয়েছি, অন্য একটা ক্লাস নিয়েছি, এনক্যাপসুলেশন ক্লাসটা নিচ্ছি না, এটাকে এনক্যাপসুলেশন ক্লাস আমি নিলাম না, এটাকে আমি এনক্যাপসুলেশন হিসেবে নিচ্ছি না, এটা ক্লাস এ নিয়ে নে। আর এখন যেটা করব ক্লাস এনক্যাপসুলেশন, এনক্যাপসুলেশন ক্লাস থেকে এনক্যাপসুলেশন ক্লাস থেকে আমার কাজটা হলো এ ক্লাসের একটা অবজেক্ট বানানো। এ ক্লাসের অবজেক্ট ধরে নিলাম আমি আর, আর নামে একটা অবজেক্ট বানাচ্ছি, আর নামে একটা অবজেক্ট বানাচ্ছি এ ক্লাসে, আর নামে একটা এটা অবজেক্ট বানাচ্ছি, ক্যাপিটাল স্যার। হ্যাঁ এ ক্লাসের একটা অবজেক্ট বানাচ্ছি আর নামে। এই আর এর মাধ্যমে আমি জাস্ট মেথড দুটোকে কল করব। মেথড দুটোকে কল করব মানে এই যে জিনিসটা দেখে নে, ডেটা হাইডিং আর ডেটা অ্যাবস্ট্রাকশন দুটো মিলিয়ে হলো এনক্যাপসুলেশন। তাহলে আর ডট কি করব, আমি এখানে ভ্যালুটা আমি এখানে নিয়ে নিচ্ছি, আর ডট ভ্যালু ইজুকাল ধরে নে 50 নিলাম, আর ডট ভ্যালু ইজুকাল আমি 50 নিয়ে নিয়েছি। আর আউট করলে চলে এলো। এবার আর ডট ভ্যালুটাকে আমি আউটপুটে প্রিন্ট করতে চাই, আর ডট ভ্যালুটাকে আউটপুটে প্রিন্ট করতে চাই। তাহলে এই যদি কাজটুকু আমি করি তাহলে আমার কি দেখা দেবে, কি দেখা যাবে, আমি ভ্যালুটাকে অ্যাক্সেস করতে চাইছি, তার মানে যদি কোনো ক্লাসকে আমি অ্যাক্সেস করতে চাই, ক্লাসের মধ্যে কোনো ডেটা টাইপ প্রাইভেট হিসেবে থাকে, তাহলে কি আমি তাকে আলটিমেটলি অন্য ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারবো? এটা কি পসিবল আলটিমেটলি করা আমার? দেখা যাক এটা আদৌ পসিবল কিনা। এটা কিন্তু পসিবল হবে না, এটা একটা এরর জেনারেট করবে। কি দেখছে, আর ডট ভ্যালু, এটা কিন্তু নেবে না। কেন নেবে না? প্রাইভেট, প্রাইভেটকে কি অ্যাক্সেস করতে পারা যাচ্ছে? পারা যাচ্ছে না। তাহলে বুঝলি ডেটা হাইড করলাম কিভাবে, হাউ আই ক্যান হাইড দ্য ডেটা অফ ক্লাস এ। ক্লাস ডেটা হাইডিং বোঝা গেল কি রে? ডেটা হাইডিং কথা মানে কোনো ক্লাসের মধ্যে কোনো ক্লাস ভেরিয়েবলের মানে ডেটা মেম্বারের যদি আমি তার পার্সোনাল ডিটেলস কে অ্যাক্সেস করতে না দিই অন্য ক্লাস থেকে, সেই প্রসিডিওরটাকেই বলা হয় ডেটা হাইডিং। আর সেই ডেটা তার মধ্যে যখন আমি কোনো মেথডের মাধ্যমে কোনো ভ্যালু পাস করাই, ভ্যালু রাখি, ডেটা হাইডিং কে অ্যাচিভ করা হয় ডেটা অ্যাবস্ট্রাকশন দিয়ে। হলো ডেটা হাইডিং হলো একটা প্রসেস যার মাধ্যমে কোনো ভ্যালুকে মানে কোনো ভ্যালু বলতে কোনো ডেটা মেম্বার ডেটাকে আমি কোনো ক্লাসের মধ্যে হাইড করতে পারি, দ্যাটস মিন দ্য ডেটা হাইডিং। অ্যান্ড উই ক্যান এক্সিকিউট দ্য প্রসেস ইউজিং দ্য ডেটা অ্যাবস্ট্রাকশন। ডেটা অ্যাবস্ট্রাকশনের মাধ্যমে আমি এই কাজটা করতে পারি। তাহলে এরর দিল কারণ এনক্যাপসুলেশন এরর। এই এররটাকে বলা হয় দি এরর ইজ অকার্ড বাই দ্য রুল অফ এনক্যাপসুলেশন, ইজ ভায়োলেট দ্য রুল অফ এনক্যাপসুলেশন। আমি এটাকে কোনোদিনই কিন্তু অ্যাচিভ করতে পারবো না। এটা অ্যাচিভ করার জন্য একটা আলাদা কনসেপ্ট আছে, সেটা হলো সেট ভ্যালু কনসেপ্ট আর গেট ভ্যালু কনসেপ্ট। ওকে, বুঝলি? হ্যাঁ স্যার। বাকিদেরকেও বলছি এরর দিল, এররটা না দিলে আমি বোঝাতে পারবো না, এররটাই বোঝানো। এখানে কেন এরর হলো বুঝলি? যদি তুই এররটা বুঝতে পারিস তাহলে তুই জিনিসটা বুঝেছিস। আর ডট ভ্যালু দিয়ে কিন্তু আমি ক্লাস বি থেকে, ক্লাস বি মানে এনক্যাপসুলেশন ক্লাস থেকে কিন্তু আমি কখনোই অ্যাক্সেস করতে পারছি না এই ক্লাসের মেম্বার ডেটাটাকে, কারণ মেম্বার ডেটাটা প্রাইভেট হিসেবে ডিক্লেয়ার করা আছে। কেন প্রাইভেট ডিক্লেয়ার করা আছে আমি বললাম, এনক্যাপসুলেশনের সময় ক্লাস ভেরিয়েবল গুলোকে প্রাইভেট রাখতে। প্রাইভেট যদি রাখি তাহলে কখনোই ক্লাস মেথড পাবলিক রাখা সত্ত্বেও তার ভ্যালুকে আমি অ্যাক্সেস করতে দিচ্ছে না।
তার মানে ডেটাটা হাইড হয়ে যাচ্ছে, দিস ইজ দ্য ডেটা হাইডিং। আর ডেটা হাইডিং কে কিভাবে অ্যাচিভ করার চেষ্টা করা হচ্ছে, ডেটা অ্যাবস্ট্রাকশন। তাহলে ডেটা অ্যাবস্ট্রাকশন একটা প্রসেস যেটা ডেটা হাইডিং করতে ব্যবহার করা হয়। আর ডেটা হাইডিং প্লাস ডেটা অ্যাবস্ট্রাকশন দুটোকে কি বলা হয়, দুটোকে একত্রিত ভাবে দুটোকে কম্বাইনলি বলা হয় এনক্যাপসুলেশন। আর এনক্যাপসুলেশন কার মধ্যে হচ্ছে, একটা ক্লাসের মধ্যে হচ্ছে। তাই আমি বলতে পারি ক্লাস ইজ অ্যান ভেরি গুড এক্সাম্পল অফ এনক্যাপসুলেশন। ক্লাস ইজ অ্যান ভেরি গুড এক্সাম্পল অফ এনক্যাপসুলেশন। বোঝাতে পারলাম টোটাল জিনিসটা? এবার আমি ওভারকাম করে দেখাবো কিভাবে প্রবলেমটাকে ওভারকাম করা যায়। এতটা বুঝলি এনক্যাপসুলেশন কাকে বলে, তার এক্সাম্পল কি রে? হ্যাঁ স্যার। এবার পরের এক্সাম্পলে চলে যাই। তাহলে এটা রান করে দেখ। রান করে দেখালাম, তো এররটাই তো আউটপুট। মানে এরর যে হচ্ছে, এররটা হচ্ছে বলেই তো এই যে এররটাই তো দেখাচ্ছি। ভ্যালু হ্যাজ এ প্রাইভেট অ্যাক্সেস অফ এ, প্রাইভেট তো, ওই কারণে এররটা জেনারেট হচ্ছে। তাহলে এররটাই তো হলো এর এক্সপ্লেনেশন, বুঝলি কি রে? এবার তুই বলবি এররটাকে ওভারকাম করার প্রসিডিউরে আসছি। আগে তো এনক্যাপসুলেশন পড়ালাম, এবার এনক্যাপসুলেশনকে কিভাবে আমি ওভারকাম করতে পারি, হাউ উই ক্যান ওভারকাম অর অ্যাচিভ এনক্যাপসুলেশন ইউজিং দ্য সেট ভ্যালু অ্যান্ড গেট ভ্যালু। এবার নেক্সট টাইমে সেই জিনিসটাকে দেখাচ্ছি। দেখ কারোর কোনো বুঝতে প্রবলেম নেই তো? এটা এনক্যাপসুলেশন, এটা ক্লাস বি নাম দিয়ে দিলাম। ক্লাস বি নাম দিলে একটু সুবিধা হয়, ক্লাস বি নাম দিয়ে একটা অন্য কিছু নাম দেওয়া যেতে পারে তো। না, ওভারকাম, ক্যামেল কেসে রাইটিং এ নামটা দিয়ে দিই। স্যার মিউট হয়ে গেছে। মিউট হয়নি, ও ফোন আসছিল বলে আমি ওটাকে কেটে দিলাম। এনক্যাপসুলেশন ওভারকাম, তাহলে কন্ট্রোল এস করে সেভ করে দিই এনক্যাপসুলেশন ওভারকাম ডট জাভা। ঠিক আছে, ঠিক আছে। এনক্যাপসুলেশনটাকে ওভারকাম কিভাবে করব দেখেন। রাইট এ জাভা প্রোগ্রাম টু ওভারকাম and achieve encapsulation using set value method and get value method। set value আর get value মেথডের মাধ্যমে কিন্তু আমি এনক্যাপসুলেশন প্রবলেমটাকে ওভারকাম করতে পারি। বোঝাতে পারলাম কি বলছি? বুঝলি টোটাল জিনিসটা? রাইট এ জাভা প্রোগ্রাম টু ওভারকাম এন্ড অ্যাচিভ এনক্যাপসুলেশন প্রবলেম ইউজিং সেট ভ্যালু এন্ড গেট ভ্যালু। তাহলে সেট ভ্যালু আর গেট ভ্যালু কি, হোয়াট ইজ সেট ভ্যালু, হোয়াট ইজ গেট ভ্যালু? সেট ভ্যালু আর গেট ভ্যালু জিনিসটা আগে করে নি, তারপর আগে অ্যাচিভটা করে নি, তারপর আমি দেখাচ্ছি। ক্লাস এ পুরো জিনিসটাকে সেমই রাখবো। আমি এমন নয় যে জিনিসটাকে আমি প্রাইভেট থেকে পাবলিক করে দেবো। যদি আগের প্রোগ্রামটায় ফিরে যাই, এক মিনিট, যদি আগের প্রোগ্রামটাতে আমি ফিরে যাই, তাহলে আগের প্রোগ্রামটাকে ফিরে গিয়ে যদি আমি একটা সিলি চেঞ্জ করি মানে কি বলতে চাইছি, সিলি চেঞ্জ করি করে এটাকে প্রাইভেটের জায়গায় পাবলিক করে দিই, তাহলে তো এটাকে ওভারকাম করা যাচ্ছে। তাহলে দেখ প্রোগ্রামটা রান করে যাচ্ছে, তাহলে আর কোনো সমস্যা হচ্ছে না। দেখে নে আমার আউটপুট 50 দিয়ে দিয়েছে, বুঝতে পারলি? কারণ প্রাইভেট এই যে আমি পাবলিক করে দিলাম, পাবলিক করার সঙ্গে সঙ্গে তো আর ডেটা হাইডিংটা থাকছে না। বুঝলি কি বললাম? যেই আমি পাবলিক করে দিচ্ছি তত আর ডেটা হাইডিং প্রপার্টিসটা স্যাটিসফাই করছে না, কারণ you did the public access to your data member, that's why it can be accessible from আগের কোডটা একবার যাবে। বোঝাতে পারছি? যেহেতু তুমি অ্যাক্সেস স্পেসিফায়ার প্রাইভেটের ওইটা একবার জানা, প্রাইভেটের ওইটা একবার জানা। হ্যাঁ এনক্যাপসুলেশন জাভা 1টা একবার যা। এটা এনক্যাপসুলেশন, ওটাই আসছি, তাই জন্য এটাকে আমি প্রাইভেট রাখছি, ওকে? তার মানে আমার এরর জেনারেট করছে মানে ডেটা হাইডিং, ডেটা অ্যাবস্ট্রাকশন করতে পারছে না। তাহলে সেই জিনিসটাকে আমি কিভাবে অ্যাচিভ করতাম, সেটাকে অ্যাচিভ করার জন্য কিন্তু আমি চলে এলাম এনক্যাপসুলেশন ওভারকাম নামে প্রোগ্রামটা। এবার এনক্যাপসুলেশনকে ওভারকাম করছে কিভাবে, বাকি
অ্যাজ ইটসেলফ আমি যা করেছিলাম কিছুই চেঞ্জ করব না। আমি যাবতীয় যা কিছু করেছিলাম আমি এমন নয় যে ডেটা মেম্বারটাকে প্রাইভেট থেকে পাবলিক করে দিচ্ছি। এটা পাবলিক করলে তো ডেটা হাইডিংই হচ্ছে। সেট ভ্যালু আমি করছি ইন টেক্সট, বাকি সমস্ত কিছুই সেম রাখবো। আরেকটা ইন গেট ভ্যালু করে দিয়েছি রিটার্ন ভ্যালু, এটায় কোনো চেঞ্জ আমি করছি না। আমি শুধু কি করছি, আমাকে আর ডট ভ্যালু নিলে চলবে না। আর ডট ভ্যালু নিলে কিন্তু আমার চলবে না। আমাকে কি করতে হবে, কিসের মাধ্যমে, আর ডট সেট ভ্যালু করতে হবে। আর ডট সেট ভ্যালু মেথডের মধ্যে দিয়ে কিন্তু ভ্যালুটাকে ট্রান্সফার করা হবে। আর ডট সেট ভ্যালুর মধ্যে দিয়ে আমি ট্রান্সফার করালাম ধরে 500। এইবারে আমি আউটপুটটা কি প্রিন্ট করাবো, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট প্রিন্ট এলএন বা প্রিন্ট করতে পারিস আর ডট গেট ভ্যালু। আর ডট গেট ভ্যালু, আর ডট গেট ভ্যালু মেথডের মাধ্যমে কিন্তু, তার মানে আর ডট গেট ভ্যালু মেথডটা কি করে, আর ডট গেট ভ্যালু মেথড হেল্পস। এখানে আরটা কি এই পাশে লিখে দিচ্ছি তো সুবিধার জন্য। এখানে এখানে আরটা কি, আর ইজ দ্য অবজেক্ট অফ ক্লাস এ ক্লাসের অবজেক্ট কিন্তু আরটা। আর এটাকে কি বলে, এটা হলো কলিং সেট ভ্যালু। কাকে কল করছে, সেট ভ্যালু ইন্ট এক্স কে কল করছে, সেট ভ্যালু মেথড। ওকে, আমি একটু হেডিং এ লিখে দিই, 1 মিনিট। হ্যাঁ, হেডিং এ লিখে দিই, সেট ভ্যালু মেথড and get value method can overcome the encapsulation, can achieve the encapsulation. encapsulation কে অ্যাচিভ করার জন্য ইউজ করা হয় সেট ভ্যালু গেট ভ্যালু দিয়ে। তাহলে আমি প্রোগ্রামটাকে আগে রান করিয়ে দেখাই। তাহলে এই গেট ভ্যালু ফাংশনটা কি কাজ করছে, মানে গেট ভ্যালু মেথডটা ফাংশন বলে ফেললে দেখবি ওটা মেথড বুঝবি আর কি। এইটাকে ভ্যালু অ্যাক্সেস করার জন্য হেল্প করছে। ওকে, আর এইটুকু পোর্শন কি বলতো, এইটুকু পোর্শন দিয়ে আমি যখন কাজ নেক্সট, তাহলে দেখে নে। আর গেট ভ্যালু ফাংশনটা কি করে, গেট ভ্যালু ফাংশনটা করে এক্সিকিউট গেট ভ্যালু মেথড অনলি। বোঝাতে পারছি, কোডকে সিকিউর রেখে ইউজারকে কোনোভাবে কিন্তু এই পার্টটা কি করে, গেট ভ্যালু আর সেট ভ্যালু। সেট ভ্যালু কি কাজ করে, সেট ভ্যালু মেথড এখানে সেট ভ্যালুকে কল করছে। আর এই 500 আর্গুমেন্টটা, 500 ইজ অ্যান আর্গুমেন্ট, মানে প্যারামিটার যেটা পাস করা আছে আর্গুমেন্ট, এটা কিন্তু এক্স এর মধ্যে ট্রান্সফার হয়ে যাচ্ছে। হওয়ার পরে আগে প্রোগ্রামটাকে রান করো। কি সমস্যা ব্যাপার, সেট ভ্যালু আগে প্রাইভেট ইন ভ্যালু, ঠিক আছে নিলাম। পাবলিক ভয়েড সেট ভ্যালু, ডেটা অ্যাবস্ট্রাকশন, ঠিক আছে। ভ্যালুর মধ্যে এক্স নিয়েছি। দেখেন 1 মিনিট, ইন গেট ভ্যালু মেথডকে কল করছে, রিটার্ন ভ্যালু ভ্যালু, রিটার্ন করে দিয়েছে তো। ভ্যালু রিটার্ন করে দিয়েছে। এনক্যাপসুলেশন ওভারকাম, পাবলিক স্ট্যাটিক আর্গুমেন্ট স্ট্রিং আর্গুমেন্ট, এর একটা অবজেক্ট নিলাম আর ইকুয়াল টু নিউ এ, আর ডট সেট ভ্যালু, সেট ভ্যালুর মধ্যে কোনো একটা ভ্যালু রেখে দিয়েছি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট আর ডট গেট ভ্যালু। তো ভুল নেই প্রোগ্রামটার মধ্যে। হ্যাঁ ঠিক আছে,
ওকে দেখলি, এবার বুঝিয়ে দিই। হ্যালো, দেখে নে, খেয়াল করবি ভালো করে, এক্সপ্লেনেশনটা একটু ভালো করে খেয়াল করবি। ফার্স্ট থেকে এক্সপ্লেন করে যাচ্ছি। এ নামে একটা ক্লাস নিয়েছি, এ নামে একটা ক্লাস নিয়েছি, প্রাইভেট করেছি, মানে দাদা হ্যালো, প্রাইভেট করা মানে যেটা, হ্যাঁ হ্যালো, বলছি একটু স্টার্ট করার আগে একটা জিনিস বলে দাও না, আমি লেট জয়েন করেছিলাম, বলছি এনক্যাপসুলেশনটা একটু বলে দাও নাকি? এনক্যাপসুলেশন মানে হলো গিয়ে তোমার মেথড আর ভেরিয়েবল, মানে ডেটা, ডেটা প্লাস মেথড যে ক্লাসের মধ্যে আছে, এই ক্লাসের মধ্যে থাকাটাকেই বলতে পারি, এই পদ্ধতিটাকেই বলা হয় এনক্যাপসুলেশন। ঠিক আছে, শুনে নে, এখন থেকে বুঝতে পারবি। আর আগের রেকর্ডটা একটু দেখে নিস, ওকে? আমি কালকে বলে দেবো তোদের ঠিক আছে, পার্সোনাল ঠিক ব্যাচ, আছে, ঠিক আছে। প্রাইভেট। এই ব্যাচটা মাস্টার ডিগ্রি ব্যাচটা, আমি ওই জন্য আগের পড়া রিক্যাপ করি না, মানে লেট জয়েন হলে রেকর্ড দিয়ে দিব। নেক্সট, প্রাইভেট বলতে, ডেটা মেম্বার প্রাইভেট মানে কি, যেহেতু ডেটা মেম্বার প্রাইভেট, তাই জন্য আমরা কিন্তু ডিরেক্টলি এই ভেরিয়েবল ভ্যালু নামে ভেরিয়েবলটাকে কখনো অ্যাক্সেস করতে পারবো না। বাট উই ইউজিং টু প্রিডিফাইন মেথড, মানে টু মেথডস, উই ক্যান সেট দ্য ভ্যালু অ্যান্ড উই ক্যান আপডেট দ্য ভ্যালু। আমরা এখানে ভ্যালুটা সেট করতে পারবো, সেট ভ্যালু আর গেট ভ্যালুর মাধ্যমে। গেট ভ্যালুর মাধ্যমে তুই আউটপুটটাকে পেতে পারবি, আর সেট ভ্যালুর মাধ্যমে তুই কোনো ভ্যালুকে চেঞ্জ করতে পারবি, আপডেট করতে পারবি, ইনপুট দিতে পারবি। বোঝাতে পারলাম? ক্লিয়ার? যদিও আমার প্রাইভেট আছে, প্রাইভেট নামেই ডিক্লেয়ার করা আছে, প্রাইভেট অ্যাক্সেসেই ডিক্লেয়ার করা আছে ভেরিয়েবলটাকে, ভেরিয়েবলকেই বলা হয় আমার ডেটা মেম্বার। তা সত্ত্বেও আমি ইউজিং সেট ভ্যালু আর ইউজিং গেট ভ্যালু আমি এখানে ইনপুট দিতে পারবো, এখানে আমি আউটপুটটা পেতে পারবো। কিভাবে হচ্ছে দেখে নে। যেহেতু আমার এই ভ্যালুটা, যেহেতু আমার এখানে ভ্যালুটা প্রাইভেট করা আছে, প্রাইভেট করার জন্য আমার এই টোটাল জিনিসটা সিকিউর, এই টোটাল জিনিসটা আমার সিকিউরলি আছে, এটাকে কেউ অ্যাক্সেস করতে পারবে না। পারবে কি অ্যাক্সেস করতে? বল না, কেউ কি অ্যাক্সেস করতে পারবে? পারবে না তো, কারণ এক্স কেই তো অ্যাক্সেস করার কথা নয়। এটা সিকিউর কোড, আমার কোডটা এখানে সিকিউর হয়ে গেছে। সিকিউর কোড মানে কোডটা আমার হাইড করা আছে, তাহলে আমরা এখান থেকে ডেটা হাইডিংটাকে অ্যাচিভ করতে পারছি। এইবারে তুই চলে আসবি সোজা একদম নিচের পাটে। এখানে কি বলেছে, এই একটা আলাদা সম্পূর্ণ ক্লাস বানাচ্ছি, এটা একটা সম্পূর্ণ আলাদা ক্লাস, যে ক্লাসটাকে আমি বানিয়েছি, এটা ক্লাসের মধ্যে মেন ফাংশন। এটাকে আমি কি বলছি, এটা আমার মেন ফাংশন, মেন ব্লক, মেন মেথড ব্লক, রাইট? এই মেন মেথড ব্লকে এ ক্লাসের একটা অবজেক্ট বানিয়েছি আর, তাহলে এ ক্লাসের যখন একটা অবজেক্ট বানিয়েছি আর, তার মানে এ ক্লাসকে আমরা অ্যাক্সেস করতে পারবো, আর ইজ দ্য অবজেক্ট অফ এ যেহেতু। এবার যেহেতু আর ডট সেট ভ্যালু করছি, আর ডট সেট ভ্যালু কথাটার মানে হলো সেট ভ্যালুর মাধ্যমে আমি কোনো একটা ভ্যালুকে সেট করতে পারি। তার মানে সেট ভ্যালু সব সময় সেট ভ্যালু ফাংশনকে কল করতে পারে। সেট ভ্যালু ফাংশন মানে সেট ভ্যালু মেথডকে কল করতে পারে। যেহেতু সেট ভ্যালুর মধ্যে নিজস্ব ভ্যালুটা 500, তার মানে 500 ইজ অ্যান আর্গুমেন্ট, এই 500টা এক্স এর মধ্যে চলে গেল, তাহলে এখানে এক্স ইকুয়াল টু কিন্তু 500 হয়ে গেছে। যেহেতু এ 500টাকে অ্যাক্সেস করতে পারছে, কার মাধ্যমে পাচ্ছে? সেট ভ্যালুর মাধ্যমে, তাই জন্য এক্স এর ভ্যালু যে 500, এটা ভ্যালু নামক ভেরিয়েবলের মধ্যে বসে গেল। তার মানে এখন ভ্যালু কত ধরে আছে? ভ্যালু ধরে আছে কিন্তু 500, যদিও ভ্যালুটা একটা প্রাইভেট। কিন্তু সিকিউরিটি কোনোভাবেই ব্রেক করছে না, কিন্তু এটা ভাবার কোনো ব্যাপার নেই যে আমার সিকিউরিটি ব্রেক করছে, উই নেভার ব্রেক দ্য সিকিউরিটি, বাট ইট ইজ দ্য স্পেশাল মেথড, সেট ভ্যালু মেথড, বাই ইউজিং উই ক্যান অ্যাচিভ দ্য এনক্যাপসুলেশন। নেক্সট কি করছি আমরা? সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন আর ডট গেট ভ্যালু। এই যে আর ডট গেট ভ্যালু করলাম, তাহলে আর ডট গেট ভ্যালু কাকে কল করছে? আর ডট গেট ভ্যালু মেথডকে কল করছে। এখানে যে রিটার্ন ভ্যালুটা করছে, রিটার্ন ভ্যালু মানে কি? রিটার্ন ভ্যালু মানে কত? ভ্যালুর মধ্যে কত আছে? 500, তাহলে এখানে কত চলে এলো? তার মানে গেট ভ্যালু মেথডটা কাকে ধরে আছে? গেট ভ্যালু মেথডটা কত ভ্যালু ধরে আছে? 500 চলে এসছে, কারণ 500টা কোথা থেকে এসছে? ভ্যালু নামক ভেরিয়েবল থেকে এসছে, তাহলে এর মধ্যে 500 চলে এলো। আমি কিসের মাধ্যমে সেটাকে আউটপুটে প্রিন্ট করাচ্ছি? আমি সেইটাকে আউটপুটে প্রিন্ট করাতে পারছি আর মানে এ ক্লাসের অবজেক্টের মাধ্যমে, কারণ আর ক্লাস তো এটাকে অ্যাক্সেস করতে পারে, আর ক্লাস তো ক্লাস একে অ্যাক্সেস করতে পারে, কারণ আর ক্লাস এর অবজেক্ট। বোঝাতে পারলাম? ক্লিয়ার?
স্যার ভয়েডটা কেন ইউজ করেছেন? আরেকবার রিপিট একটু করুন না। বলছি। রিটার্ন ভ্যালুর জায়গাটা একবার বোঝাবে, রিটার্ন ভ্যালু আর গেট ভ্যালু যেটা বললাম। স্যার ভয়েডটা কেন ইউজ করেছেন? গেট আর সেটটা আবার বলবে, সেটা আর গেটটা। এটা হলো গেট ভ্যালু আর সেট ভ্যালু দ্বারা এই টোটাল জিনিসটাকে না আমি মুছে দিই। এবার আরেকবার বলে যাচ্ছি না। এটা প্রাইভেট, প্রাইভেট মানে এটা একটা সিকিউর, হ্যাঁ কি না? প্রাইভেট মানে এটা তো টোটাল সিকিউর, কারণ এক্সট্রাকে তো তুই অ্যাক্সেস করতে পারবি না, এই ভ্যালুটাকে তো অ্যাক্সেস করতে পারবি না। তার মানে এটা সিকিউর। সিকিউর কথাটা মানে এখানে কোডটা হাইড করা আছে, তার মানে এখান থেকে আমি ডেটা হাইডিং কে অ্যাচিভ করতে পারছি, বোঝাতে পারছি? তার মানে আমি ডেটা হাইডিং কে অ্যাচিভ করতে পারছি। এইবারে এর আগের প্রবলেমেই আমি ঠিক দেখলাম আমি কোনোভাবেই কিন্তু এনক্যাপসুলেট করতে পারছি না, এনক্যাপসুলেশনকে অ্যাচিভ করতে পারবো না, কারণ এনক্যাপসুলেশন সবসময় তোমার সিকিউরিটি দেয়। রিয়েল লাইফ একটা এক্সাম্পল বলছি। রিয়েল লাইফ এক্সাম্পল হলো তোর ফেসবুক যখন তুই খুলিস, তোর এটা যদি ফেসবুকের কোড হয়, এটা যদি তোর ফেসবুকের নিজস্ব কোড হয়, তুই কোডটাকে দিয়ে কি খুলতে পারিস? তুই কি ফেসবুকের কোডটা দেখতে পারিস? ফেসবুক কিভাবে কি কোড চালাচ্ছে ব্যাকগ্রাউন্ডে? তুই কি দিস? দিস ইজ ইউ। তুই ফেসবুকে কি দিচ্ছিস? তুই তোর ইউজার আইডি দিচ্ছিস, ইউজার আইডি দিচ্ছিস, ইউজার আইডি দিচ্ছিস, আর পাসওয়ার্ড দিচ্ছিস, ঠিক বলছি? পাসওয়ার্ড দিচ্ছিস। তাহলে দিস ইজ ইউর ইউজার আইডি, এখানে দুটো প্যারামিটার মানে দুটো আর্গুমেন্ট পাস করাচ্ছিস তুই, একটা হলো ইউআইডি, একটা হলো পাসওয়ার্ড। ফাংশনটা ধরে নিলাম এপি, তার মানে এপি ডট সেট ভ্যালু। তুই কি ভ্যালু সেট করছিস? সেট ভ্যালুর মাধ্যমে কিন্তু ইউজার আইডি আর পাসওয়ার্ড দিচ্ছিস। তার মানে এটা হলো মেন ব্লক। তুই যে কাজটা করছিস, তুই কিন্তু শুধু ভ্যালুটাকে, এখানে যে ভ্যালুটাকে সেট করছিস অলরেডি যে সেট করা আছে তার সঙ্গে একটা ম্যাচিং কন্ডিশন আছে। কন্ডিশন যদি ইউজার আইডি আর পাসওয়ার্ডের সঙ্গে ম্যাচ করে, তোকে সেই রেজাল্টটা এখানে আসবে, বলবে ঠিক আছে কন্ডিশন ম্যাচ, তুই তোর ফেসবুক পেজে যেতে পারবি। আর যদি ম্যাচ না করে তুই তোর ফেসবুক পেজে যেতে পারবি না। তার মানে ফেসবুক কোডটাও সিকিউর থাকলো, ফেসবুক কোডটাও সিকিউর থাকলো, আবার তুই তোর কাজটাও করতে পারলি। দিস ইজ দ্য রিয়েল লাইফ। কোডটাকে সিকিউর রেখে কিভাবে ডেটাগুলো যায় তার জন্য সেট গেট ভ্যালু ফাংশনকে ইউজ করা হয়। তার মানে আমি এখানে যে কাজটা করলাম, কিভাবে কি কাজ করলাম দেখেন, এক্সিকিউশন স্টাইলটা ভ্যালু নামে একটা ভেরিয়েবলকে আমি যেহেতু প্রাইভেট রেখেছি তাই জন্য এখানে ডেটাটা হাইড হয়ে যাচ্ছে। এবার আমি এ ক্লাসের একটা অবজেক্ট বানিয়ে নিয়েছি আর, তার মানে এ ক্লাস বলতে টোটাল এই জিনিসটা, আর এর মাধ্যমে আমি এই ক্লাসটাকে অ্যাক্সেস করতে পারবো, কিন্তু যেহেতু ভ্যালুটা প্রাইভেট তাই প্রাইভেট ভ্যালু কোনোদিন অ্যাক্সেস করা যায় না ক্লাসের বাইরে থেকে। কিন্তু সেট ভ্যালু একটা এমন ধরনের মেথড, সেই মেথডের মাধ্যমে যদি আমি কোনো ভ্যালু পাস করাই, সেই সেট ভ্যালু মেথড সবসময় সেট ভ্যালুকে কল করতে পারবে। তার মানে সেট ভ্যালু কাকে কল করছে? সেট ভ্যালু কিন্তু কে কল করছে, তাই জন্য আমি বললাম কলিং সেট ভ্যালু। তার মানে এর মধ্যে কি প্যারামিটার আছে? এখানে একখানা প্যারামিটার আছে, one x is the parameter, x is the কি ধরনের প্যারামিটার? ফর্মাল প্যারামিটার। x is the ফর্মাল প্যারামিটার। x প্যারামিটারে কি যাচ্ছে? কোন ভ্যালুটা যাচ্ছে? 500 ভ্যালুটা চলে গেল, তাহলে x এখন কত হয়ে গেল? 500। এইবার এই যেহেতু এটা যেহেতু পাবলিক করা আছে, যেহেতু সেট ভ্যালু মেথডটা পাবলিক করা আছে, এটা প্রাইভেট করলে কিন্তু হতো না, যেহেতু এটা পাবলিক করা আছে তাই ভ্যালুর মধ্যে 500টা বসে গেল। ভালো করে বুঝো, তাই ভ্যালুর মধ্যে 500টা বসে গেছে, 500। ক্লিয়ার? এইবারে যখন আমি এখান থেকে কল করছি আর ডট গেট ভ্যালু, আগে গেট ভ্যালু যখন কল হচ্ছে কার মাধ্যমে কল হচ্ছে? আর এর মাধ্যমে। কেন আর এর মাধ্যমে কল হচ্ছে? কারণ আর দিয়ে কল না করলে আমি এর মধ্যে ঢুকতে পারবো না, কারণ এ ক্লাসের অবজেক্ট হলো আর। আর যখন গেট ভ্যালুকে আমি অ্যাক্সেস করছি, গেট ভ্যালুকে কিসের মাধ্যমে অ্যাক্সেস করতে পারছি? গেট ভ্যালু কাকে কল করবে? গেট ভ্যালু সবসময় গেট ভ্যালু মেথডকেই কল করতে পারে। এবার গেট ভ্যালুর মধ্যে কি রিটার্ন করছে? ভ্যালু। তাহলে ভ্যালুটা কার মধ্যে চলে আসবে? এর ভ্যালুটা হলো 500। এটা ডিরেক্ট সিস্টেমটা আউট ডট প্রিন্টএলএন এর মধ্যে লিখে দিয়েছি বলে ডিরেক্টলি আমার আউটপুটটা লিখে দিয়েছি সিস্টেমটা আউট ডট প্রিন্টএলএন এর মধ্যে। বোঝাতে পারলাম? ক্লিয়ার? কি রে? হ্যালো? হ্যাঁ একটু দাদা কমপ্লিকেটেড পুরোপুরি ক্লিয়ার। স্যার এমন নয় যে বলছিলাম যে স্যার বলো। স্যার বলছিলাম আমি যে কোডটা সবই বুঝতে পেরেছি, খালি একটা জিনিস আমি ভুলে গেছি স্যার। স্যার রিটার্নটা কি স্যার একটু বলুন? রিটার্ন ভ্যালু মানে রিটার্ন কোনো যখন আমি ভেরিয়েবল করি, রিটার্ন স্পেস দিয়ে ভেরিয়েবল নেম, তখন এই ভেরিয়েবলটা এই মেথডের মাধ্যমে রিটার্ন করে যায় যেখান থেকে কল হয়েছিল সেখান থেকে। ঠিক আছে? আমি এই কাজটাকে এরকম আচ্ছা ভাবে করতে পারি।
এই কাজটাকে এরকম ভাবে করতে পারতাম, ইন্ট রেজাল্ট ইকুয়াল টু এটা করলাম, ঠিক আছে, ইন্ট রেজাল্ট ইকুয়াল টু এটা। এবার তুই এখানে রেজাল্ট করবি, রেজাল্ট করবি, আর এখান থেকে কোনো ভ্যালুই নিয়ে পাস করা। আমি এখানে কি করে দিই, এখান থেকে কত ভ্যালু পাস করিয়েছি, এখান থেকে পাস করিয়েছি ধরে নে 999, ঠিক আছে, ফাইন, 999। এখানে তুই কি করলি, প্লাস প্লাস এখানে তুই করে দিলি ধরে নে প্লাস প্লাস ভ্যালু, ওকে, প্লাস প্লাস ভ্যালু। তাহলে কত দেবে বলতো আউটপুট, কি রে? স্যার বেড়ে Hello? যাবে। হাজার স্যার, হাজার হাজার দেবে। ভেরি গুড, এক্সিলেন্ট এক্সিলেন্ট, এলো 1000, কি রে? হ্যাঁ স্যার। এবার যদি আমি এরকম দিতাম ভ্যালু প্লাস ইকুয়াল টু 100, এবার কত দেবে বলতো আউটপুট? 101। 1100। 1100 ও। 1100। ও হ্যাঁ 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 তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। দিস ইজ দ্য বিউটি অফ দ্য প্রোগ্রামিং। হুম। তাহলে সুতরাং আমি এত ঝাপাঝাতে যাচ্ছি না, তোদের নিজেদেরই কমপ্লিকেসি তৈরি হবে, আমি যেটা আগে করলাম সেটাই আমি লিখে রাখছি, ঠিক আছে, বোঝাতে পারলাম? খালি এই জিনিসটাকে আমি করে দিলাম কেন, যাতে তোকে সুবিধা হয়। এটা কি কাজ করে, এক্সিকিউটস লিখে দিচ্ছি তারা, এক্সিকিউটস গেট ভ্যালু মেথড অনলি, এক্সিকিউট গেট ভ্যালু মেথড। স্যার বলছি গেট ভ্যালু আর সেট ভ্যালুটা সবসময় পাবলিক হয়? হ্যাঁ একদম, আদারওয়াইজ কি করে হবে? বোঝাতে পারলাম? টোটাল কনসেপ্টটা ক্লিয়ার? এনক্যাপসুলেশন, হোয়াট ইজ এনক্যাপসুলেশন? আর প্রবলেম হবে কখনো? নিজেই বলে। আরে প্রত্যেকেই বলছি, ক্লিয়ার হলো জিনিসটা? হ্যাঁ স্যার। তোদের মেথড তো পড়িয়েছি, গেটার তোদের তো মেথড সেটারটাকে স্যার বলছে গেটার আর সেটারটাকে যদি পাবলিক না করতাম, এমনি হয়তো মানে ডিফল্ট করতাম, তাহলে কি হতো? তাহলে কি প্রবলেম হতো? নেবে না, অ্যাক্সেস করবে না ডিফল্ট। দেখে না, করে দেখিস না বাকি মডিফিকেশন, ঠিক আছে, তুই বললি যখন করে দেখি। আমি এত এক্সপেরিমেন্ট করিনি। স্যার কিছু না দিলেও তো এটা অ্যাক্সেস করে নেবে। কিছু না দিলে এটা অ্যাক্সেস করে নেবে। নিয়ম তোমার রাখার নিয়ম হলো গিয়ে তোমার পাবলিক রাখার, পাবলিক না দিলে ডিফল্ট, কিন্তু ডিফল্ট অ্যাক্সেস করে নেয়, কিন্তু নিয়ম স্যার এটা চার্ট হয় না সেই মানে সবকটা অ্যাক্সেস স্পেসিফায়ার দিয়ে, ওটা আপনার কাছে মানে থাকলে দিয়ে দিন না একটু, ওটা ভুলে গেছি ওগুলো। আমার কাছে নেই রেডিমেড চার্ট। বলতে কি চার্ট বলছিস বলতো, কোনটার কি অ্যাক্সেস স্পেসিফায়ার, কোনটার কি প্রিসিডেন্স? চারটে অ্যাক্সেস স্পেসিফায়ার আছে। হ্যাঁ স্যার, মানে ওই একটা স্কোয়ার আমি শেপের প্রোগ্রাম দিয়ে বুঝিয়ে দেবো, বেকার বেকার কি হবে থিওরি নিয়ে, প্রোগ্রাম দিয়ে বুঝিয়ে দেবো, বুঝলি? ওকে স্যার, ওকে স্যার। তুই চাইলে আমি এখনই গুগল থেকে ডাউনলোড করে তোকে দিয়ে দিতে পারি, সেটা কথা না, কিন্তু ওটা নিয়ে তোর খুব একটা লাভ হবে না মুখস্থ করে, বুঝলি? ওইভাবে আমরাও পড়াশোনা করতাম, কোনো লাভ নেই। মানে যে জিনিসটা শিখবি তার যদি রিয়েল লাইফ একটা প্র্যাকটিক্যাল এরকম এক্সাম্পল না দেখিস না, ও তুই মাথায় রাখতে পারবি না। যখন ধরে নে ইনহেরিটেন্স করবো, এই যে প্রাইভেটটাকে তুই অ্যাক্সেস করতে পারবি না, তাকে অ্যাক্সেস করতে গেলে তোকে গেট মেথড আর সেট মেথড ইউজ করতে হবে। যখন ছোট ছোট এক্সাম্পল দিয়ে জিনিসটাকে করবি তো অটোমেটিক হয়ে যাবে। তুই চাইলি যখন আমি তোকে পাঠিয়ে দেবো, গ্রুপে পাঠিয়ে দেবো। আচ্ছা, মেথড সবার জানা আছে, তাহলে রিকারশন কি? রিকারশন মানে তোরা প্রত্যেকেই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানিস, সিতে আমরা ফাংশন পড়েছিলাম দু রকম হয়, একটা হলো ইটারেশন, একটা রিকারশন। ইটারেশন মানে কি? ইটারেশন মানে যখন নিজেই নিজেকে কল করা হয় তখন তাকে বলে ইটারেশন, আর এই নিজেই অন্য কোনো ফাংশনকে কল করছে, তোকে তোর মা খেতে ডাকছে, এটা হলো ইটারেশন। আর তোর নিজের খিদে পেয়েছে, তুই খেতে যাচ্ছিস, দ্যাট ইজ রিকারশন। নিজেই নিজেকে যখন কল করবি, দ্যাট ইজ রিকারশন। ভেরি সিম্পল ব্যাপার, আমার খুব খিদে পেয়ে গেছে, আমার এখন খেতে যেতে হবে, দ্যাট ইজ ইটারেশন, এই রিকারশন। নিজেই নিজেকে কল করছিস, যখন একটা ফাংশন নিজেই নিজেকে কল করে তখন তাকে বলা হয় রিকারশন, আর যখন তোকে কেউ খেতে রাখছে তখন সেটা হয়ে গেল ইটারেশন। মানে when a function is called by the another function or when a function is called to the another function, that is called the iteration. Actually the function is called iterative function and the process is called iteration. বোঝাতে পারলাম? তাহলে আমি করে ফেলি রিকারশন। ও এটা আবার আগে সেভ করতে হবে না, রিকারশন ডট জাভা, না রিকারশন ডট জাভা হয়ে গেছে, অটোমেটিক কি সুন্দর রিকারশন চলে এসছে।
তাহলে রিকারশন কাকে বলে? রিকারশন রিকারশন বলতে পারি a method that calls itself is called recursive method. এখানে ফাংশন আমরা বলবো না, a method that calls itself is called recursive method, and the mechanism or technique, mechanism অনেক শক্ত টার্ম, টেকনিক। স্যার একটা প্রশ্ন আছে স্যার, হ্যাঁ বলো। বলছি যে স্যার রিকারশনটা কি ওই ডিভাইড এন্ড কনকার রুল এটা কি ফলো করে? হ্যাঁ আচ্ছা, ডিভাইড এন্ড কনকয়ার রুল কে ইমপ্লিমেন্ট করা হয় রিকারশন দিয়ে, বুঝেছিস? ও বুঝতে পেরেছি, ঠিক আছে। ক্লিয়ার ডেফিনেশন? আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। রিকারশন করার সিনট্যাক্সটা আমি এখানেই লিখে দিচ্ছি, হ্যাঁ একদম নোটের মধ্যেই থাকবে, আমি এটা পাঠিয়ে দেবো, যা করাচ্ছি পাঠিয়ে দেবো। দেখে নে, তাহলে এটা আমি লিখতে পারি সিনট্যাক্সটা আমি কিভাবে লিখবো? সিনট্যাক্স অফ রিকারশন, রিকারশনের সিনট্যাক্সটা কিরকম দেখতে হয়? রিকারশনের সিনট্যাক্স হয় রিটার্ন টাইপ একটা স্পেস দিবি, রিটার্ন টাইপ একটা স্পেস দিয়ে মেথড নেম ব্র্যাকেটের মধ্যে আমি কিছু প্যারামিটার পাস করাতে পারি, কিছু দিলাম না, হ্যাঁ ডট 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 দিয়ে দিলাম, ব্র্যাকেট ওপেন করেছি, ব্র্যাকেট এর মধ্যে আমি কি দিতে পারি? এর মধ্যে আমি কিছু লিখে দিলাম, আবার এর মধ্যে কিছু একটা সামথিং কথা আছে, ধরে নে কিছু একটা আছে, তারপর আমি লিখলাম মেথড নেম, সেম মেথড নেম। এখানে আমি যে প্যারামিটার পাস করিয়েছিলাম, সেই আর্গুমেন্ট গুলো যেটা পাস করিয়েছিলাম সেই প্যারামিটারটাকেই আমি লিখে দিলাম, হয়ে গেল আমার। এই হলো আমার সিনট্যাক্সটা। তাহলে দিস ইজ মাই রিকারসিভ কল, দিস ইজ মাই রিকারসিভ ফাংশন, দিস ইজ মাই রিকারসিভ ফাংশন। ঠিক আছে, একটা ছোট প্রোগ্রাম করে দেখাই। এই ফাংশন বলাটা উচিত নয়, একদমই জাভা পড়াচ্ছি। হোয়াট ইজ দিস? মেথড লেখা উচিত, মেথড। বল কোনো প্রবলেম বুঝতে? হ্যালো কিরে, স্টার্ট করি। এই ডট ডট ডটটাকে কি বলে? এই ডট ডট ডটটাকে আমরা বলতে পারি লিস্ট অফ প্যারামিটারস। ওকে, এই ডট ডট ডটটাকে বলতে পারি লিস্ট অফ প্যারামিটার। লিস্ট অফ প্যারামিটারস না বলে এটাকে অপশনাল প্যারামিটারস। কেন অপশনাল লিখলাম? কারণ কিছু প্যারামিটার থাকতে পারে আবার নাও থাকতে পারে, তাই না? যা প্যারামিটার থাকবে, আর সবসময় জানবি যে মেথড নেম মাস্ট বি সেম। এই মেথড নেমটা আর এই মেথড নেমটা কিন্তু অবশ্যই সেম হতে হবে। একটা ছোট্ট ছবি দেখাচ্ছি, ছবিটার মাধ্যমে দেখ ক্লিয়ার হয়ে যাবে। একটা পিকচার দেখ ভালো করে, একটা ছবি দেখ। ছবিটা হলো, এই হলো একটা মেন ব্লক। ধরে নে আমি এরকম একটা ব্লক করলাম। কিরকম একটা ব্লক করেছি? হ্যাঁ, ইন্ট একটা ফাংশন নিয়েছি আরসি, রিকারশন নামে একটা ফাংশন নিয়েছি। ভালো করে বুঝবি, ইন্ট আরসি, তাহলে রিকারশন নামে কিন্তু আমি একটা ফাংশন নিয়েছি। এই আরসি নামে একটা ফাংশন নিয়েছি, এই আরসি ফাংশনটার মধ্যে কিছু লাইন লিখেছি, আর এই যে আমি আরসি লিখেছি তার মানে তারপরেও কিছু লাইন লিখতে পারি। তার মানে এই ফাংশনটাকে বলে কল্ড ফাংশন। এটা কিন্তু কল্ড ফাংশন, কারণ এটা ধরে নিলাম আমি ক্লাস বি তে আছে, এটা একটা ক্লাস বি এর মধ্যে আছে। ওকে, আর এই জিনিসটাকে কিন্তু আমরা বলি, একটা ফাংশনের মধ্যে কোনদিন একটা ফাংশন থাকতে পারে? এতদিন তো পড়িনি। আর এটাকে আমরা বলি কল্ড না, এটাকে আমরা বলি রিকারসিভ ফাংশন। একে আমরা কি বলতে পারি? রিকারসিভ মেথড। আমি ফাংশন বলে বলে অভ্যস্ত, যেহেতু সিটা ম্যাক্সিমাম পড়ানো, এখানে জাভাতে মেথড বলাটা উচিত।
আর যেটা মেন ফাংশন থেকে কল করছে, মেন থেকে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন পিএসভিএন ধরে নেয়, পিএসভিএন, ঠিক আছে, পিএসভিএন পাবলিক স্ট্যাটিক ভয়েস মেন পিএসভিএম। পিএসভিএম এর মধ্যে যেটা আছে সেটা হলো আরসি। এই আরসি ফাংশনটাকে কি বলছে? দিস ইজ দ্য কলিং ফাংশন। এটা হলো কলিং ফাংশন, বা ফাংশন বলা উচিত না, কলিং মেথড। ওয়ার্কিং স্ট্র্যাটেজিটা কি হয়? ওয়ার্কিং স্ট্র্যাটেজিটা হলো এখান প্রোগ্রাম স্টার্ট হয়ে এই যে আরসিটা আসবে, এই আরসিটা সোজা কল করে চলে আসবে এখানে। এইবার এইখান থেকে পরপর পরপর কাজ হবে, আর এই নিজেই নিজেকে কল করবে। তো ততক্ষণ কল করবে যতক্ষণ না কন্ডিশন আমার ফলস হচ্ছে। যতক্ষণ কন্ডিশন ট্রু হচ্ছে, এই যে আমার কল ব্লকের মধ্যে, এই ব্লকটাকে কি বলে? এই ব্লকটাকে আমরা বলতে পারি কল ব্লক। এই কল ব্লকের মধ্যে যখন একই নামের ফাংশনটা, দিস ইজ আমার মেন ব্লক, দিস ইজ আওয়ার মেন ব্লক, এই মেন ব্লক থেকে কল হয়ে, মেন ব্লক থেকে কি হচ্ছে? কলিং হচ্ছে। কলিং হয়ে কোথায় যাচ্ছে? কল ব্লকে। কল ব্লকের মধ্যে একই নামে ফাংশনটা ভিতরে নিজেই যখন নিজেকে কল করছে, সেই জিনিসটাকে বলতে পারি আমরা রিকারশন। বোঝাতে পারলাম? একটু ছবিটা দেখে নে, আমি প্রোগ্রামে আসছি, জাস্ট 2 মিনিট। প্রোগ্রাম স্টার্ট করি? হ্যালো, টোটাল ওয়ার্কিং প্রিন্সিপালটা বোঝা গেছে? কারো কোনো ডাউট? এক্সিকিউশন স্টাইল বুঝতে, মানে জিনিসটা কি হয়, সিনট্যাক্স ফিনট্যাক্স, এগুলো কোনো ডাউট কারোর বুঝতে? অবশ্যই এটা পড়ার আগে তোকে মেথড চ্যাপ্টারটা জানতে হবে, অথবা তোকে সি এর ফাংশন সম্পর্কে ধারণা থাকতে হবে, হয়তো কি করে হবে। মেথডের ক্লাস করিয়ে আপলোড করে দিয়েছি, যদি কেউ ভুলে যাস একবার দেখে নিস। স্যার বলছি আপনার ভয়েস না খুব আস্তে আসছে। আমার ভয়েস আস্তে আসছে? না স্যার, ঠিক আছে। ঠিকই আছে। না স্যার ঠিকই আছে। তুই সাউন্ড বাড়া, তোর মোবাইল সিস্টেমে সাউন্ড কমানো আছে, দেখ। রাইট, এক্সাম্পল অফ রিকারশন দেখেন, আমি ক্লাসটার নামই রিকারশন নিয়ে নিয়েছি, ঝামেলাই নেই। মেন ফাংশন নিয়ে নিলাম, নো প্রবলেম। মেন ফাংশনের মধ্যে ন্যাচারাল নাম্বার লজিক কি?
হ্যাঁ রে, বল। স্যার স্যার কিসের লজিক? আমি ন্যাচারাল নাম্বার করছি, ধরে নে সাম করছি, সাম করছি, সাম কি করবো, এন এর সাম করবো। ওকে, এন এর সাম কি হবে বল? যদি আমার নাম্বারটা যতক্ষণ 0 থেকে বড় হবে, নাম্বারটা যতক্ষণ আমার 0 থেকে বড় হবে, ততক্ষণ আমি কি কাজ করতে পারি? অ্যাড করতে হবে স্যার, অ্যাড করে করে যেতে হবে সামের সাথে। রিটার্ন, স্যার সাম অফ n-1 করবো মনে হয়। হ্যাঁ, সাম অফ n-1, এক্সাক্ট, টোটাল জিনিসটাকে আমি রিটার্ন করব। দিস ইজ মাই লজিক। n প্লাস সাম অফ n-1, কিভাবে আমি ফ্যাক্টোরিয়াল করতে পারি। আর যদি এটা নাই বুঝিয়ে দেবো, এমন কোনো চিন্তার কোনো ব্যাপার নেই যে আমি কি করছি বলছি না, আমি যা কিছু লিখবো সবকিছু বুঝিয়ে দেবো। রিটার্ন 0 হলো, এই পার্টটা তো আমার কমপ্লিট। তাহলে এই যে কলটা হচ্ছে, এই জিনিসটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলি রিকার্সিভ মেথড হলো। আর এটা কি হচ্ছে? দিস ইজ মাই কল্ড মেথড, দিস ইজ মাই কল্ড মেথড। কল মেথড ইজ ভালো করে খেয়াল করবি, কল মেথড ইজ আ নন স্ট্যাটিক মেথড, নন স্ট্যাটিক মেথড। So we need to create object to call it. বুঝাতে পারছি? যেহেতু কল মেথড একটা নন স্ট্যাটিক মেথড, তাই নন স্ট্যাটিক মেথডকে কিন্তু ক্লাসের মধ্যে মেইন ফাংশন থাকা সত্ত্বেও উইদাউট ক্রিয়েটিং অবজেক্ট ইউ কান্ট এক্সিকিউট ইট। বোঝাতে পারছি কি বললাম? যেহেতু কল মেথড একটা নন স্ট্যাটিক মেথড, তাই যেহেতু এটা একটা নন স্ট্যাটিক মেথড হওয়ার জন্য তুই কিন্তু ক্লাসের অবজেক্ট না বানিয়ে নন স্ট্যাটিক মেথডকে অ্যাক্সেস করতে পারবি না। তাহলে আমাকে ক্লাসের একটা অবজেক্ট বানাতে হবে। ক্লাসের একটা অবজেক্ট বানিয়ে ফেলা যাক। ক্লাসটার নাম কি? রিকারশন। দেখে নে, ক্লাসটার নাম কি আছে? রিকারশন। রিকারশন ক্লাসের একটা অবজেক্ট কোথায় বানাবো? মেইন ফাংশনের মধ্যে বানাবো। অবজেক্টটার নাম রিকারশন, ক্লাসের অবজেক্টের নাম আর দিলাম। নিউ একটা ডিএমএ ডাইনামিক মেমোরি অ্যালোকেট করছে অবজেক্ট বানানোর জন্য, আর নিউ ক্লাসের কনস্ট্রাক্টর তৈরি করে নিলাম। তাহলে এটার মানে কি? তার মানে হলো আর ইজ দা অবজেক্ট অফ ক্লাস রিকারশন, রিকারশন ক্লাসের অবজেক্ট। আর আমি কি করব বল? একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, ভেরিয়েবলের মধ্যে নাম্বার নিচ্ছি, নাম্বারটা ধরে নিচ্ছি এক্স, নাম্বারটা নিচ্ছি এক্স, এক্স এর মধ্যে যে কোনো একটা ডাইনামিক নাম্বার না নিয়ে স্ট্যাটিক নাম্বার নিয়ে নিচ্ছি, ধরে নে আমি দিচ্ছি আর ডট, কি ফাংশনটার নাম আছে, মেথডটার নাম সাম দিয়েছি, আর ডট সাম, তার মধ্যে 5 নিয়ে নিয়েছি। তাহলে 1 + 2 + 3 + 4 + 5 দেখাবে। আমি আমার এক্সাম্পলটাকে কি করছি? এক্সাম্পলটা এটা করেছি, এক্সাম্পল 1 + 2 + 3। নেটওয়ার্ক যদি পুয়ার হয় তাহলে মেসেজ করে জানা। 1 + 2 + 3 + 4 + 5। সেমিকোলন পড়বে তো। আমি শেষ করিনি, লিখছি, শেষ করিনি। সিস্টেম আউটটা করতে হবে। হ্যাঁ, এই জিনিসটাকে কি বলছে? দিস ইজ মাই কলিং মেথড, দিস ইজ মাই কলিং মেথড। বুঝাতে পারছি? দিস ইজ মাই কলিং মেথড, দিস ইজ মাই কলিং মেথড। তার মানে এই ব্লকটাকে কি বলে? এই ব্লকটা হলো মেইন ব্লক। ভালো করে বুঝবি, দিস ইজ মাই মেইন মেথড, মানে মেইন মেথড বলতে মেইন ব্লক, মেইন মেথডের ব্লক। তাহলে এবার প্রোগ্রামটাকে আগে রান করিয়ে দেখে নি, যদি রান করে যায় তাহলে আমরা বোঝানো শুরু করে দেব। স্যার এখানে তাহলে run করে প্রিন্ট দেখি। স্ক্যানারে ওই সিস্টেম সিস আউটটা করলেন না তুমি? system.out.println তাহলে আউটপুটটা দেখাবে কি করে যদি আমি না করি? আউট, ওটাই তো মেন। থাম, সিস আউট করে আমি করতে পারি sum of n natural number will be, sum of n natural number will be কত হবে? কার মধ্যে রেখেছি ভ্যালুটা? x এর মধ্যে, প্লাস x। ঠিক আছে, কমা দেখো। হবে না তো পাশে?
করতে সময়টা। হলো? আউটপুট ঠিকঠাক বুঝতে পেরেছিস? আউটপুট প্রোগ্রামটা আমি বোঝাচ্ছি, আউটপুট বুঝেছিস? হ্যালো, হ্যাঁ স্যার আমি 3 নিই, যদি 3 নিই তাহলে কত দেবে আউটপুট বলতো? 6 স্যার 6 ছয় বোঝাই প্রোগ্রামটা এবার মন দিয়ে বুঝবি, হ্যাঁ? স্যার বল। বলছি যদি আমি মেথডটাকে ডিক্লেয়ার করে দিই তাহলে তো আর অবজেক্ট করতে হবে না নাকি? কি বল? বলছি যদি মেথডটার আগে যদি স্ট্যাটিক বলে লিখে হ্যাঁ, সে দিই, করতে পারি, আমি অত কারুকার্য করে এখন পড়ানোর সময় না পড়াবোই বলছি না। তাহলে তো আর অবজেক্ট করতে হবে না তো? না 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 না, স্ট্যাটিক করে কেন আপডেট করতে হবে? এইটা হলো আমার কড ব্লক, এটা হলো আমার কড ব্লক। দিস ইজ মাই কড ব্লক। আরেকটা জিনিসে খুব অসুবিধা হচ্ছে, সেই জিনিসটা হলো এই লেখাগুলো, লেখাটাকে উড়িয়ে দেয়। কমেন্ট লাইনের তো এখানে দরকার নেই, কমেন্ট লাইনের কোনো দরকার নেই। ঝামেলা করে লাভ নেই। হুম হুম। তা if ব্লক if স্যাটিসফাই করলে এটা, আর যদি না স্যাটিসফাই করে তাহলে রেডি চলে যাবে, এলসে রেডি চলে। তার মানে দেখে নেবো উপরে জিনিসটাকে বুঝে নেব। দেখে নে কাজটা কি হচ্ছে। এই যে গ্রিনটা লিখেছি, গ্রিনটা হলো কল ব্লক, এটা হলো কড ব্লক, ঠিক আছে? এটা হলো কড ব্লক, আর এটা হলো মেন মেথড, মেন মেথড ব্লক, মেন মেথডের জন্য যে ব্লকটা। তাহলে মেন মেথড ব্লকটা প্রোগ্রাম স্টার্ট হলো এখান থেকে স্টার্ট হলো 1 2 3 4 5 5 যখন রিকারশন আর, এই ক্লাসের একটা অবজেক্ট হলো আর। কেন? কারণ রিকার এই জিনিসটা হলো, এই যে সাম মেথডটা হলো একটা নন স্ট্যাটিক মেথড, তাই নন স্ট্যাটিক মেথডকে ক্লাসের অবজেক্ট ছাড়া কল করা যায় না। নেক্সট 6 নাম্বার লাইনে চলে এলো ইন্ট এক্স, এক্স একটা ভেরিয়েবল, এক্স ভেরিয়েবলের মধ্যে আমি কত ভ্যালুটা রাখছি, এক্স ভেরিয়েবলের মধ্যে আর ডট সাম, আর অবজেক্ট দিয়ে কাকে কল করছি, সাম মেথডটাকে কল করছি। সাম মেথডটাকে যেই কল করছি এখান থেকে সাম মেথডে চলে এলো কল ব্লকে। আর এই তিনটা কোথায় চলে এসছে এর মধ্যে, তাহলে তিনটা কি, তিনটা হলো আর্গুমেন্ট বা অ্যাকচুয়াল ভ্যালু, অ্যাকচুয়াল প্যারামিটার। থ্রি ইজ দ্য অ্যাকচুয়াল প্যারামিটার। হ্যালো, তাহলে তিনটা হলো আমার অ্যাকচুয়াল প্যারামিটার, তিনটা কোথায় চলে এসছে এন এ। এন ইজ মাই ফর্মাল প্যারামিটার, এন ইজ মাই ফর্মাল প্যারামিটার, তাহলে অ্যাকচুয়াল প্যারামিটারের মধ্যে যেহেতু আমি ভ্যালুটা ডিরেক্টলি পাস করিয়ে দিয়েছি, তাহলে এটাকে বলতে পারি আর্গুমেন্ট। এবার আমি এখান থেকে একটা স্ক্যানার ক্লাসের মাধ্যমে ডায়নামিক ভ্যালু নিতে পারি পরবর্তীকালে প্রোগ্রামটা ডায়নামিক্যালি মুভ করানোর জন্য। নেক্সট কি, তার মানে এন ইজ ইকুয়াল টু এখানে কত হয়ে গেছে 3,
তাহলে n এর মধ্যে কত চলে আসছে বল? n এর মধ্যে আমার চলে এসছে 3, বুঝতে পারছিস? হ্যালো, n এর মধ্যে আমার চলে এসছে 3, nটা কত হয়ে যাচ্ছে 3। এবার এখানে কি হচ্ছে, এইখানে কি আছে, এখানে দেখ চেক করছে 3 কি 0 থেকে বড়, ইয়েস। তাহলে কত হচ্ছে এখানে? তাহলে এখানে আমার কি কাজ হচ্ছে? এখানে কাজ হচ্ছে রিটার্ন এ, মানে 3 প্লাস রিটার্ন 3 প্লাস সাম 3 মাইনাস 1 2। তাহলে এই সাম ফাংশন এটা নিজেই নিজেকে কল করছে, নিজেই নিজেকে কল করছে, মানে এটা রিকার্সিভ কল হচ্ছে একে। এখন কত হয়ে গেছে নেক্সট টাইম? এখন হয়ে গেছে ভ্যালুটা 3 নেই আর 2 হয়ে গেছে। এবার চেক করছে 2 কি 0 থেকে বড়, ইয়েস। তাহলে এখন কত হচ্ছে বল? এই সাম 2টাকে কিভাবে ভাঙছে? 2 প্লাস সাম 2 মাইনাস 1 মানে 1, এটা পেয়ে যাচ্ছে। আবার এখান থেকে একে কল করছে, কল করার পর কি পাচ্ছে বল? এটা 1 হয়ে গেল, 1। এখন চেক করছে 1 কি 0 থেকে বড়, ইয়েস। তাহলে এটা থেকে কি হয়ে যাচ্ছে 1 প্লাস সাম 0। নেক্সট এখান থেকে আবার ঘুরে চলে যাচ্ছে, ঘুরে চলে গিয়ে এখন কত হয়ে গেছে বলো? এখন হয়ে গেছে 0। 0 কি 0 থেকে বড়, নো। এটা স্যাটিসফাই না করলে এই ব্লকটাও কাজ করবে না, এলস রিটার্ন কত করে দিল 0। 0 কাকে রিটার্ন করবে? 0 এই ফাংশনটাকে রিটার্ন করে দিল 0। যেই 0 রিটার্ন করে দিল তাহলে এইটার ভ্যালু হয়ে গেল 0। তাহলে 0 প্লাস 1 কত হচ্ছে? 0 প্লাস 1 হয়ে যাচ্ছে 1, মানে সাম 1 এর ভ্যালু 1। 1 প্লাস 2 কত হচ্ছে? 3, সাম 2 ভ্যালু 3। এটা কোথা থেকে এসেছিল? এটা সাম 3 থেকে এসেছিল, সাম 3 থেকে এসেছিল। 3 প্লাস 3 কত হচ্ছে? 6। তাহলে টোটাল ভ্যালুটা 6। নেক্সট মাঝপথে কেটে গেল না, হয়েই তো গেল মোটামুটি। হ্যাঁ, এখান থেকে তার মানে 0 ভ্যালুটা এখান, এই টোটাল সাম এইটার ভ্যালু কত হলো? টোটাল এই সাম মেথডটার ভ্যালু কত হলো? সাম ইন্ট n, এটার ভ্যালু কত হয়ে গেল? টোটাল মেথডটার ভ্যালু হয়ে গেছে 6। তাহলে 6 ভ্যালুটা এটা হয়ে গেছে, তার মানে 6 ভ্যালুটা কোথায় চলে গেল? 6 ভ্যালুটা সাম 3 এর মধ্যে চলে গেল। সেটা কোথায় স্টোর হলো? x এর মধ্যে স্টোর হয়ে গেল। তার মানে x এর মধ্যে কত ভ্যালু আছে? 6। আউটপুটে দ্য সাম অফ n ন্যাচারাল নাম্বার উইল বি, যেহেতু nটা আমি 3 নিয়েছি তাহলে আউটপুটে 6 দেখাবে। মানে টোটাল অ্যাক্টিভিটিসটা কি হলো বলতো? আমি করলাম কত? 3 নিয়েছি। যেহেতু আমি সরাসরি ভাবে 3 দিয়ে দিয়েছি, এটা ইউজার চয়েস, আমি সরাসরি ভাবে ইউজার দিয়ে দিয়েছে, এটা ইউজার যেহেতু সরাসরি ভাবে দিয়ে দিয়েছে, 3টা ব্রেক করে কি হলো বলতো? রিটার্ন কি করছে? রিটার্ন n প্লাস সাম n মাইনাস 1, এটা রিটার্ন করছে। কেন রিটার্ন করছে? যদি nটা 0 থেকে বড় হয়ে যায় তাহলে এটা হলো আমার কলিং ফাংশন, এটা আমার রিকার্সিভ ফাংশন। আর যদি না হয় এলস, তাহলে আমার কত রিটার্ন করছে? এলস পার্টে রিটার্ন করছে আমার 0টা। আর এই টোটাল কাজটা কার মধ্যে হচ্ছে? সাম এর মধ্যে হচ্ছে ইন্টেন, সামের মধ্যে হচ্ছে ইন্টেন। ফাইন। নাও দেখো এই সাম 3টা ব্রেক করে কি হচ্ছে বলতো? সাম 3টা প্রথমে কত হচ্ছে? তার মানে 3 0 থেকে বড়, ইয়েস। তাহলে এই কাজটা কাজ হচ্ছে, এটা কাজ হওয়া মানে কি? মানে হলো এই সাম 3টা ব্রেক হয়ে কত হয়ে যাচ্ছে? 3 প্লাস সাম 2, 3 প্লাস সাম 2, এটাই হচ্ছে। আবার এখান থেকে ঘুরে যখন চলে গেল, পরের বার 2 0 থেকে বড়, ইয়েস। তাহলে আবার এটা কাজ করছে, এটা যেহেতু স্যাটিসফাই করছে তাহলে এটা কত হবে? 2 প্লাস সাম 1, 2 প্লাস সাম 1। তারপরের বার আবার এখান থেকে ঘুরে চলে গিয়ে কত হচ্ছে? 1 1 0 থেকে বড়, হ্যাঁ। তাহলে কত হচ্ছে? 1 প্লাস সাম 0, 1 প্লাস সাম 0। এরকম ভাবে ব্রেক করে করে আসছে লজিক অনুযায়ী। সাম 0 আবার ঘুরে চলে যাচ্ছে। এবার কি দেখছে? 0 কি 0 থেকে বড় না, যেই এটা না হচ্ছে এটাও হচ্ছে না, তখন এজ পার্ট কাজ করে যাচ্ছে 0। তার মানে 0টা কোথায় রিটার্ন করছে? 0টা এখানে রিটার্ন করে যাচ্ছে সাম ফাংশনে 0। তাহলে সাম 0 এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 0। তার মানে 0 প্লাস 1, 0 প্লাস 1 কত হচ্ছে? 1। তাহলে এই 1 ভ্যালুটা কার? এই 1 ভ্যালুটা হলো সাম 1 এর। তাহলে এবার কত হচ্ছে? 1 প্লাস 2, 1 প্লাস 2 কত হলো? 3। 3 ভ্যালুটা সাম 2 এর ভ্যালু 3, বা 3 প্লাস 3 কত হলো? 6। 6 ভ্যালুটা কার? সাম 3 এর ভ্যালু হলো 6। তাহলে সাম 3 এর ভ্যালু যেহেতু 6 হচ্ছে, এখানে তো 3 ছিল, তাহলে এই 6টা কোথায় রিটার্ন করে গেল? সাম 3 তে রিটার্ন করে গেল। x এর মধ্যে কত স্টোর করলাম? মানে x y z p ডিরেক্টলি 6। তাহলে আউটপুটে দেখিয়ে দিল 6। বোঝাতে পারলাম? এই ট্রিটাকে কি বলে? এই ট্রিটাকে বলে রিকার্সিভ ট্রি। এই ট্রিটাকে কি বলে? রিকার্সিভ ট্রি। আর এই ভিডিওটা কে বলা হয় ব্যাক ট্র্যাকিং প্রসিডিওর, বিএসসি কে ব্যাক প্রসিডিওর, ব্যাক ট্র্যাকিং প্রসিডিওর। এই জন্য রিকার্স প্রসেস। রিকারশনে কি হয়? রিকারশনের অ্যাডভান্টেজ কি? রিকারশনের অ্যাডভান্টেজ হলো, রিকারশনের অ্যাডভান্টেজ কি? গ্রিন কালি দিয়ে দেখে নে। অ্যাডভান্টেজ
অ্যাডভান্টেজটা কি রিকারশনের? অ্যাডভান্টেজ হলো লেস কোড, তোকে কম কোড লিখতে হয়, লেস কোড, এটাই একটা বিশাল বড় অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ কালো কালি দিয়ে লিখছি। ডিসঅ্যাডভান্টেজ ড্রব্যাক, ড্রব্যাক ডিসঅ্যাডভান্টেজ ডিমেরিট যাই বল। ড্রব্যাকটা কি? টাইম টেকিং, টাইম টেকিং বেশি সময় নেয়, কারণ ও ব্যাক ট্র্যাকিং প্রসিডিওরের ওপর থেকে নিচে নামে এক্সিকিউশন করে, তারপর ভ্যালু এটা হলো এক্সিকিউশন, ট্রিটা যখন জেনারেট করে দ্যাট ইজ এক্সিকিউশন, ইন্টারনালি ট্রি জেনারেট হয়। আর এটা হলো ভ্যালু ক্যালকুলেশন, ভ্যালু ক্যালকুলেশন একটু অপোজিট ম্যানারে ভ্যালুটা ক্যালকুলেট করে, এই জিনিসটাকে বলা হয় রিকার্সিভ ট্রি। বোঝাতে পারলাম? ক্লিয়ার? হ্যালো? স্যার রিকারশন তো স্ট্যাকটা ইউজ করে স্ট্যাক হিসেবে স্টোর করে, তো ও তো তার স্পেসটাও বেশি নিচ্ছে। যেহেতু আমরা স্পেস নিয়ে ওরিড হই না কখনো প্রোগ্রামাররা, ধরে নিই আমাদের মেমোরি উইল নট বি আ বিগ ইস্যু, টাইম ইজ দ্য মেন ইম্পর্টেন্ট ফ্যাক্টর, দ্যাটস ওয়াই উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য মেমোরি। বুঝলি? নিচ্ছে তো, অবশ্যই এটা নিচ্ছে, ঠিকই তো আছে, নিচ্ছে তো। স্যার মেন ব্লকের কাজটা কি হলো ওটা একটু বলে দিন না। হুম, মেন ব্লকের কাজ? হুম, হ্যাঁ স্যার ওখানটা কি মেন করলেন? ব্লকের কাজে কোনো কাজই নেই, মেন ব্লক শুধু কলিং হয়, কলিং মেথড। মেন ব্লকের কোনো কাজই নেই, শুধু কলিং মেথডের জন্য ইউজ করা হয়। এই প্রোগ্রামটাকে আমি আরেকবার করছি, কন্ট্রোল সি করে নে রিকারশন ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? রিকারশন ফ্যাক্টোরিয়াল ডট জাভা। রিকারশন ফ্যাক্টোরিয়াল ডট জাভা। ও হ্যাঁ, আগের প্রোগ্রামটা একটা জিনিস খালি লিখবো ভাবলাম, কোথায় গেল? হ্যাঁ, একটা জিনিস লিখবো ভাবলাম, সেটা হলো পাবলিক স্ট্যাটিক। একটা জিনিস লিখবো ভাবলাম, সেটা হলো গিয়ে তোর অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। তাহলে রিকারশন সিনট্যাক্স হলো merit of recursion is that it স্যার takes, প্লিজ বলবো? হ্যাঁ বলো। স্যার আপনি ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়াটা শিখিয়ে দিন না। শিখিয়ে দিচ্ছি, এটা করিয়ে দিচ্ছি। হুম হুম। স্যার আমাকে স্ক্যানার ক্লাসে অ্যারে ইনপুট নেওয়াটা একটু দেখাবেন? ডাইনামিক্যালি ভ্যালু নিয়ে দেখাইনি আমি? না স্যার দেখাননি। দরকার লাগেনি, ওগুলো এখনো আসেনি, ডাইনামিক তো ভ্যালু নিতেই হবে, টাইম টেকিং। ঠিক আছে, তাহলে আমি যদি ফ্যাক্টোরিয়ালটা করি তাহলে ফ্যাক্টোরিয়ালটা কি হবে? ফ্যাক্টোরিয়াল মানে রাইট এ জাভা প্রোগ্রাম টু ক্যালকুলেট ফ্যাক্টোরিয়াল টু for factorial of a number using recursion. ফ্যাক্টোরিয়াল মানে কি? ফ্যাক্টোরিয়াল মানে যদি আমি এরকম করতাম, যদি 5 ফ্যাক্টোরিয়াল করতাম, আমি 5 ফ্যাক্টোরিয়াল করতাম,
তাহলে কত হতো 1 + 2 1 × 2 × 3 × 4 × 5 or 5 × 4 × 3 × 2 × 1, তাহলে 120 দেখিয়ে দিত। কি হলো রে? হুম, হুম, ঠিক আছে। রাইট এ জাভা প্রোগ্রাম, প্রিন্ট ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার, ঠিক আছে। তাহলে ফ্যাক্টোরিয়ালটা করতে গেলে কি করতাম? সামের জায়গায় আমি একটা ফাংশনের নাম নিয়ে নিলাম, ধরে নে ফ্যাক্ট, এফএসিটি ফ্যাক্ট। আমি এই ঝামেলাটাও না রাখতে পারতাম। আমি এই জিনিসটাকে টোটাল, ধরে নে এই লাইনটাকে আমি করে দিচ্ছি কমান্ড লাইন, ঠিক আছে? এই লাইনটাকে কমান্ড লাইন, এটা করি না কেন? যাতে বুঝতে অসুবিধা না হয় ওই জন্য। এখানে সরাসরি যদি আমি ফ্যাক্ট 5 দিয়ে দিই, সরাসরি যদি আমি ফ্যাক্ট 5 না না দিয়ে ধরে নে ছোট একটা নাম্বার নিলাম, ফ্যাক্ট 5 দিয়ে দিলাম, the factorial will be the factorial will be the factorial will be, এখানে আমি ফ্যাক্ট ফাংশনটাকে কল করে দিলাম, এফএসিটি ফ্যাক্টোরিয়াল এর লজিক কি? n into fact of n minus n into fact n minus 1 into fact আর রিটার্ন n 1 আর 0 তে এই যদি 1 আর 0 হয় 1 করবে। বললাম এনটা যদি 0 আর 1 হয় তাহলে পরে 1। ঠিক আছে, 1 বা 0 হলে তো এটাই চলে হয়ে যাবে, অসুবিধার কোনো ব্যাপার নেই। ফ্যাক্টোরিয়াল উইল বি, কোথায় কি সমস্যা হলে একটাই খালি ছোট সমস্যা হয়ে গেছে, কনক্যাটিনেশনটা করি হয়ে গেল। এখান থেকে যদি সরাসরি আমি কল করি তাহলে আমার প্রোগ্রামটা কিন্তু রান করে যাওয়া কথা এবং রান করে যাবে, আশা করি প্রবলেম হবে না। স্যার ক্লাসের ঠিক আছে? নামটা তো চেঞ্জ করা হয়নি অবজেক্ট ক্রিয়েটের সময়। উফো, রাইট রাইট রাইট, কন্ট্রোল সি, হুম, ঠিক আছে, প্লাস কোথায় কি সমস্যা হবে? সরি সরি সরি, 8.3 নিতে, এবার ঠিক আছে। অবজেক্ট ছাড়া কল করছিলাম তো ওই জন্য এররটা জেনারেট। 8.120 বোঝা গেল? কিন্তু একবারে এত কিছু করার দরকার নেই। একটা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর মধ্যে, সিস আউট এর মধ্যে আমি একবারে আউটপুট প্রিন্ট করছি, এত এরকম ভাবে না করাই ভালো, অনেকের ক্ষেত্রে বুঝতে প্রবলেম হতে পারে। ওই জন্য আমি জিনিসটাকে এক্স একটা, এফ একটা ভেরিয়েবল নিয়ে নিয়েছি আর এফ এর মধ্যে আউটপুটটাকে স্টোর করে রেখে দিয়েছি। তাহলে এই প্রোগ্রামটাকেও একটু বুঝে নেয়, এরকম ভাবে ব্রেক করে করে বোঝাই বেটার। আমি যদি প্রোগ্রামটাকে রান করাই তাহলে কি দেখাচ্ছে? প্রোগ্রামটাকে রান করালে কিন্তু আবার কি হলো রে বাবা সমস্যা? এফ তো করলাম, ইন্ট এফ ইকুয়াল টু 8.fact, কমেন্ট আবার আছে তো ওটা, আছে ওটা কমেন্ট লাইন হয়ে আছে। হুম, হ্যাঁ, তাহলে আমার কিন্তু আউটপুটটা চলে এলো। আমি জিনিসটাকে ডাইনামিক্যালি দেখাচ্ছি, হ্যাঁ, ডাইনামিক্যালি দিলে কি হয়, প্রোগ্রামটা বোঝানোর সময় একটু প্রবলেম করে তো, ঠিক আছে, ডাইনামিক্যালি বোঝাই প্রোগ্রামটা। আমি চাইছি ডাইনামিক্যালি করতে। ডাইনামিক্যালি যদি করতে চাই তাহলে আমি কি করতে পারি বলে দাও? তাহলে আমি একটা ভেরিয়েবলকে আমি নিতে পারি। ভেরিয়েবলকে কিভাবে নেব? সিস আউট এন্টার এনি পজিটিভ নাম্বার, ঠিক আছে? এন্টার এনি পজিটিভ নাম্বার, কোনো একটা পজিটিভ নাম্বার চাইছি। স্ক্যানার, স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট বানাই এসছি, ইজ ইকুয়াল টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন, ফাইন। স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট বানালাম,
এবার আমি ইন্ট এফ এর মধ্যে কি নিয়ে নিয়েছি, ইন্ট n ইজ ইকুয়াল টু n না নিয়ে আমি অন্য কিছু একটা নাম্বার নিলাম, x নিচ্ছি, sc ডট নেক্সট ইন্ট, sc ডট নেক্সট ইন্ট। যেই স্ক্যানার ক্লাসটি আমি ভেরিয়েবল ডাইনামিক্যালি নিতে চাইছি, সেই আমি ভেরিয়েবলটাকে আমি ডাইনামিক্যালি নিতে চাইছি, ওকে, সঙ্গে সঙ্গে কিন্তু তার জন্য যে রিকোয়ার্ড না হ্যালো, বলুন শোনা যাচ্ছে। ইম্পোর্ট জাভা কত ক্লাস হয় দেখ, ইউটিল প্যাকেজের মধ্যে স্ক্যানার ক্লাসের অবজেক্ট, তাই তো? হলো? কেন দিতে হলো ইম্পোর্ট জাভা ডট, এটা একটা ইউটিল প্যাকেজের মধ্যে পড়ে কি ধরনের, স্ক্যানার ক্লাস। স্ক্যানার ক্লাসের অবজেক্ট যেহেতু এটা একটা প্রিডিফাইন্ড ক্লাস, তাই যখনই আমরা স্ক্যানার ইউজ করব তখনই কিন্তু আমাকে ইনপুট নিতে হবে। এটা কেন ইউজ করি, টু টেক ইনপুট ডাইনামিক্যালি। প্যাকেজটা কিন্তু আমার নেওয়াটা দরকার, আমি পাশে লিখেই দিলাম থিওরি গুলো, একদম দেখে নিন। ওনারা পজিটিভ না, ও বাবা, হ্যাঁ এটা তো আবার এখানে রান করবে না, এটা আবার অনেক গল্প আছে। কপি করলাম, ডাইনামিক হলে আমার এই কম্পাইলারটা রান করতে চায় না ইয়েস করে, দাঁড়া, ফোল্ডারটা কোথায় গেল, ডি ড্রাইভে আছে তাই তো, ডি ড্রাইভে কি নাম, জাভা প্রোগ্রামস, এত এখানে গিয়ে সিএমডিটি ওপেন করি, জাভা সি স্পেস দিয়ে প্রোগ্রাম নেম ডট জাভা, তাহলে আমার প্রোগ্রামটা এখন এরর নেই, প্রোগ্রামটার মধ্যে কোনো এরর নেই দেখাচ্ছে। এবার আমি কি করতে পারি, প্রোগ্রামটা রান করাতে পারি, কিভাবে রান করাবো, জাভা স্পেস দিয়ে প্রোগ্রাম নেম দিলে রান করে এন্টার নিই পজিটিভ নাম্বার, আমি সাপোজ দিলাম হলো গিয়ে 4, দাদা ফ্যাক্টরিয়াল উইল বি 24। প্রোগ্রামটাকে বুঝিয়ে দিই, হ্যালো, আবার যদি আমি রান করাই, আবার যদি প্রোগ্রামটাকে কম্পাইল করাই, কোনো এরর নেই, যদি আমি রান করাই, দিলাম ধর 6 দিলে কত আসবে, 720। বুঝতে পারা যাচ্ছে কিভাবে আমি ডাইনামিক্যালি ইনপুট নিই। ডাইনামিক্যালি ইনপুট নেওয়ার জন্য আমি কি করি, ডাইনামিক্যালি ইনপুট নেওয়ার জন্য রিকারশন, এই তোমার স্ক্যানার ক্লাস ইউজ করি। এই জিনিসটা জাস্ট একটা মেসেজ পাস করিয়েছি, ওপরে কিছু না দিলে তো ভালো লাগে না, একটা তো মেসেজ দরকার যে আমি কি কাজ করতে চাইছি, হোয়াট টু ডু, আদারওয়াইজ একটা ইউজার কি, একটা ইউজার তো বুঝতেই পারবে না যে কি চাইছে। তাহলে আমি স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট বানিয়ে নিয়েছি, এসসি ইজ ইকুয়াল টু নিউ স্ক্যানার। নিউ স্ক্যানার বলতে স্ক্যানার একটা প্রিডিফাইন্ড ক্লাস, প্রিডিফাইন্ড ক্লাসে তোর ইচ্ছা মতো কোনো অবজেক্ট নাম দিতে পারিস, কিছু এসে যায় না, বাই ডিফল্ট এসসি ইউজ করা হয়, বাই ডিফল্ট এসসি না, অ্যাকচুয়ালি এসসিটা কনভেনশন ইউজ করা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে, ওই কারণে এসসি ইউজ করলাম, কনভেনশন বলেও না ইউজ করা হয় বলে নিলাম, যা খুশি নিতে পারিস তুই। নিউ একটা কিওয়ার্ড, কেন কিওয়ার্ড, কেন ডাইনামিক মেমোরি অ্যালোকেশন করতে লাগে, যখন তুই একটা নতুন বাইরে থেকে প্রোগ্রাম রান করানোর পর ইনপুট নিচ্ছিস, তখন তো সেটা র্যামের মধ্যে একটা জায়গা অকুপাই করতে চাইবে, সেই অকুপাইটা কার মাধ্যমে করবে, সেটা কনস্ট্রাক্ট করতে চাইছে, ইউ ওয়ান্ট টু কনস্ট্রাক্ট
and memory for any value at runtime. So new দেওয়া হয় এখানে। ওকে, নিউ একমাত্র প্রসিডিওর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অবজেক্ট তৈরি করার জন্য। আর স্ক্যানার, যে স্ক্যানার ক্লাসটা আমি ইউজ করলাম, স্ক্যানার হলো একটা প্রিডিফাইন্ড ক্লাস বা ইনবিল্ট ক্লাস। দু রকম ক্লাসে আমরা পড়িয়েছিলাম, একটা প্রিডিফাইন্ড ক্লাস আর এখানে যে আমি নাম দিচ্ছি রিকারশন ফ্যাক্টোরিয়াল, এটা কি? এটা একটা ইউজার ডিফাইন্ড ক্লাস। আমার ইচ্ছা হচ্ছে আমি নাম দিয়েছি, আমি আমার নাম শুভ দিতে পারতাম। আর স্ক্যানার ক্লাসের মধ্যে এই সিস্টেম ক্লাস থেকে ইনপুট নেওয়া হচ্ছে, তাই সিস্টেম ডট ইন প্যারামিটারটা পাস করানো হচ্ছে। ওকে, এই যে আমি ভ্যালুটা নিচ্ছি এক্স, এবার কি করছি ইন্ট ইন্টিজার ভ্যালু নিচ্ছি এক্স, ইন্ট এক্স নিচ্ছি বলে এসি ডট নেক্সট ইন্ট। যদি ডবল ভ্যালু নিতাম তাহলে ডবল এক্স ইকুয়াল টু এসি ডট নেক্সট ডবল, বা এই এক্সটাকে আগে ডিক্লেয়ার করে রাখলে পাশে আর ইন্টটা দিতে হয় না। এক্স নামক ভেরিয়েবল মানে হলো ডেটা মেম্বারের মধ্যে আমি এসসি ডট কেন করছি? এসসি হলো স্ক্যানার ক্লাসের অবজেক্ট, স্ক্যানার ক্লাসের মাধ্যমেই আমি ডাইনামিক্যালি ভ্যালু নিতে পারি। তাই এসসি ডট নেক্সট ইন্ট এটা হলো একটা মেথড। কি ধরনের মেথড? এটা একটা ইনবিল্ট মেথড, যে মেথডের মাধ্যমে এক্স্যাক্টলি কোনো ইন্টিজার ভ্যালুকে নেওয়া যেতে পারে। বোঝাতে পারলাম? নেক্সট, আর যে ডেটা টাইপটা দেবো ইন্টিজার টাইপ, ইন্টিজারের আইটা বড় হাতের হবে। এই হলো নেক্সট ইন্ট। বোঝা গেল? ক্লিয়ার? এবার যেখানে ভ্যালুটা নিলাম, এতক্ষণ তো আমি এই তিনটে লাইন করছিলাম না, তাই সরাসরি ভ্যালুটাকে আমি এখানে দিয়ে দিচ্ছিলাম। এখানে যেহেতু আমি এক্স এর মাধ্যমে ভ্যালুটা নিচ্ছি, তাই এক্সটাকে ফ্যাক্টরিয়াল মধ্যে পাস করালাম। তাহলে এখানে কি কলিং মেথড, প্র্যাকটিস কলিং মেথড and x is actual parameter. জাস্ট সি যত স্ট্রং তার বুঝতে তত সুবিধা হবে। আর এটা কি কল মেথড and n is formal parameter। বুঝতে পারলাম? n is formal parameter, n এর মধ্যে x এর ভ্যালুটা চলে আসছে। কি হচ্ছে আলটিমেটলি কাজটা? এখান থেকে ছবিটা দেখে নে। আরেকটা মেন ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হলো গিয়ে তোর এই যখন আমি স্ক্যানার ক্লাস ইউজ করলাম, স্ক্যানারটাকে চিনতে পারবে না। স্ক্যানারের হেডার ফাইল হলো এই যে স্ক্যানার, যেটা ইউটিল প্যাকেজের মধ্যে স্ক্যানার ক্লাস আছে। আদারওয়াইজ যদি আমি এই লাইনটাকে অফ করে দিই, তাহলে কিন্তু এই স্ক্যানার ক্লাস আর এই অবজেক্টটা তৈরি হবে না। স্ক্যানার ক্লাসকে তুই ইউজ করতে পারবি না। যখনই স্ক্যানার ক্লাস ইউজ করবি তখনই তোকে এই উপরে হেডার ফাইল যেখানে বলে না, এখানে প্যাকেজ বলে, একই ব্যাপার। যেটা সিতে হ্যাশ ইনক্লুড, সেটাই এটা এখানে হেডার হিসেবে ভাবতে পারিস। এটা তুলে আনার জন্য একটা প্রিডিফাইন্ড কিওয়ার্ড আছে, সেটা হলো ইম্পোর্ট। ইম্পোর্টের মাধ্যমে কিন্তু আমি ওপরে 1 by 1 যখন যে প্যাকেজটা আমার লাগে তখন সেই প্যাকেজটাকে ইম্পোর্ট করে নিই। বোঝা যাচ্ছে? টোটাল এবার সিনারিওটা দেখে নে, আমার এই প্রোগ্রামটা কি হলো। আমি ধরে নিচ্ছি ভালো করে বুঝবি প্রোগ্রামটা। হ্যাঁ, এইটুকু ব্লকটা আমার কি ব্লক? দিস ইজ মাই মেন ফাংশন, মেন ব্লক। হ্যাঁ, এটা তো আমার মেন ব্লক, এটা আমার রেডটা হলো আমার মেন ব্লক। ওকে ফাইন, মেন মেথড। আর দিস ইজ মাই কল ব্লক, দিস ইজ মাই কল ব্লক, কল্ড ব্লক, দিস ইজ মাই কল ব্লক। এবার আমার আলটিমেট কাজটা কি হচ্ছে? এখানে আমি একটা ভ্যালু নিয়ে নিলাম, ধরে নিচ্ছি আমি ভ্যালুটা ইনপুট নিচ্ছি 3। ছোট একটা ভ্যালু নিয়ে দেখাচ্ছি যাতে আমার বোঝাতে সুবিধা হয়, বা 3 থেকে বড় নিতে পারিস। 5 নিয়ে দেখাচ্ছি, ছেড়ে দে, প্রবলেম নেই কোনো। এক্স নামক ভেরিয়েবলের মধ্যে আমি কত নিলাম? ডাইনামিক্যালি 5 নিয়েছি। তাহলে কত নিয়েছিস? 5। তাহলে এই 5টা কার মাধ্যমে পাস করাচ্ছি এটা? তাহলে এখান থেকে কোথায় কল হচ্ছে বলে দে, কলিংটা কি হচ্ছে? এই যেই ফ্যাক্ট পেলো, তাহলে ফ্যাক্ট থেকে সোজা চলে এসছে এই ফ্যাক্টে কল করেছে। আর এই 5টা চলে আসছে এখানে, তাহলে কোথায় চলে এলো? এই 5টা এখানে চলে এলো। এইবার কি চেক করছে? এবার চেক করছে 5 কি 5 আসা মানে কি? 5 আসার পরে ছবিটা কেমন গিয়ে দাঁড়ালো? ছবিটা দাঁড়ানো না অ্যাকচুয়াল প্যারামিটার। এটা মানে কি? n ইকুয়াল টু x হচ্ছে না? n ইকুয়াল টু x মানে কি? যেটা আমরা জানতাম এতদিন, কল বাই ভ্যালু, বিকজ calling performance is done by the value of the data member, because it is OOPS, object oriented programming language, that is called by value in OOPS, object oriented programming language এর মধ্যে। এক্সটা কি? x অরিজিনাল ভ্যালুটা হোল্ড করে আছে, যে অরিজিনাল ভ্যালু ধরে থাকে তাকে বলি অ্যাকচুয়াল প্যারামিটার। আর n এর মধ্যে রিপ্রেজেন্ট করা হচ্ছে, n রিপ্রেজেন্ট করছে কাকে? রিপ্রেজেন্ট করছে অ্যাকচুয়াল প্যারামিটারকে। অ্যাকচুয়াল প্যারামিটারকে যে রিপ্রেজেন্ট করে তাকে কি বলি? ফর্মাল প্যারামিটার। তুই যখন চাকরি পাবি তুই কি বলবি? আমি শুভদা স্টুডেন্ট, চাকরি পেয়েছি।
মানে you are formal parameter, I am the actual parameter. If you think I teach you, that's mean my value transfers to you. You use my code, you use my note. That means if I assume I am a function and you are the defined function, you are just called by me or I am calling you. I share my note, I explain my note to you, and you have to represent that note, that theory, that concept to your interviewer to achieve the job. That's been, this is the thinking. I am the actual, I hold the actual value, you hold my value. That means you can access, you have the original actual value, but you formally represent that. We formally represent করছো. That means it is a formal parameter, and 5 is not a value. When 5 is transferred from the actual parameter to the formal parameter, then 5 is the argument. The value of the parameter is called argument. তাহলে 5টা কি? 5টা কিন্তু একটা ভ্যালু না। 5 যখন x এর মাধ্যমে এখানে ট্রান্সফার হচ্ছে, at the transferring time the value is called the argument. আর্গুমেন্ট। তাহলে এখানে কি হচ্ছে, ফ্যাক্ট ইন 5 মানে এই টোটাল সিনারিওটা কি দাঁড়ালো এরকম না? ফ্যাক্ট 5, এবার 5টা কি 0 থেকে বড়? ইয়েস, 5 0 থেকে বড়। 5 যখন 0 থেকে বড় তখন কি হবে বল? ফ্যাক্টটাকে ব্রেক হয়ে কি হচ্ছে, 5 ইন্টু ফ্যাক্ট n-1। তাহলে ফ্যাক্ট n-1 মানে কত? 5 ইন্টু ফ্যাক্ট 4। এখান থেকে আবার ঘুরে এখানে চলে গেছে, ঘুরে চলে যাওয়ার পর কি হচ্ছে, 4 হয়ে গেছে। এবারে এই ভ্যালুটা কত হয়ে গেছে? 4। এখন চেক করছে 4 কি 0 থেকে বড়? ইয়েস। যে ইয়েস হলে আবার এটা কাজ করছে। তাহলে 4টাকে ভেঙে গিয়ে কি হচ্ছে, 4 ইন্টু ফ্যাক্ট 3। তাহলে এখান থেকে আবার ঘুরে চলে গেছে, আবার ঘুরে চলে যাওয়ার পর কত ভ্যালু আছে বল? আবার ঘুরে চলে যাওয়ার পর 4 কেটে গিয়ে 3 হয়ে গেছে। 3 গ্রেটার দ্যান 0, ইয়েস। যে ইয়েস হচ্ছে আবার এটা কাজ করছে। তাহলে 3 ভেঙে গিয়ে কত হচ্ছে, 3 ইন্টু ফ্যাক্ট 2। 3 ইন্টু ফ্যাক্ট 2। এখান থেকে আবার ঘুরে চলে গেছে, আবার ঘুরে চলে গিয়ে কোথায় চলে গেছে? রিকার্সিভ কল হচ্ছে। কোথা থেকে রিকার্সিভ কল হচ্ছে? রিকার্সিভ কল ইজ ডান ফ্রম হিয়ার। রিকার্সিভ কলটা হচ্ছে কোথা থেকে? ঘুরে চলে গেছে, ঘুরে চলে গেছে বলছি, কোথা থেকে ঘুরে যাচ্ছে? এই যে ফ্যাক্ট নামক রিকার্সিভ ফাংশন থেকে ঘুরে চলে যাচ্ছে। ঘুরে চলে যাচ্ছে মানে কলিং হচ্ছে, ঘুরে চলে যাচ্ছে মানে কলিং হচ্ছে, এখান থেকে কলিং হচ্ছে। নেক্সট লাইন কি হচ্ছে, আবার যে কোন কালি ইউজ করবো, রিওলো থাক। আবার এখান থেকে কলিং হচ্ছে, এই আবার এখান থেকে তো হোয়াইট দিয়ে কলিং করলাম। তাহলে 2টাকে ব্রেক করে কি হচ্ছে, তাহলে এবার কি চেক করছে 2। তাহলে 2 গ্রেটার দ্যান 0, ইয়েস। তাহলে আবার এটা রান করবে, রিকার্সিভ মেথডটা আবার রান করবে। তাহলে 2টা হয়ে কত হচ্ছে, 2 ইন্টু ফ্যাক্ট n-1। n কত? 2, কারণ এটাই তো n, এটাই তো ছিল আমার n। nটা কে নিয়েছে বল? nটা কে নিয়েছিস? nটা তুই নিয়েছিস, তুই মানে ইউজার গিভেন, n মানে তুই নিয়েছিস, ফাইন। তাহলে এটা কত হচ্ছে, ফ্যাক্ট 1। তাহলে এবার থেকে আবার ফ্যাক্ট থেকে কল হচ্ছে, রিকার্সিভ কল হচ্ছে। রিকার্সিভ কল হয়ে কত পেয়ে গেল? রিকার্সিভ কল হয়ে 2টা 1 হয়ে গেল। এবার চেক করছে কত, 1টা 0 থেকে বড়, ইয়েস। তাহলে আবার এটা এক্সিকিউট করবে, আবার এক্সিকিউট করলে কত হচ্ছে বল, 1 ইন্টু ফ্যাক্ট 0। 1 ইন্টু ফ্যাক্ট 0। তাহলে এখান থেকে আবার ঘুরে রিকার্সিভ কল হয়ে এখানে চলে এসছে। আসার পর কি হয়ে গেছে, 1টা কেটে 0 হয়ে গেছে। এবার চেক করছে 0 0 থেকে বড়, নো। যেই এটা নো হয়ে গেল, তাহলে এর যে ব্লকটা আছে, দিস ইজ দ্য ইফ ব্লক, দিস ইজ দ্য ইফ ব্লক। তাহলে ইফ ব্লকটাও কাজ করবে না। তাহলে কোথায় চলে এলো, এলস পার্টে চলে এলো, রিটার্ন 1। রিটার্ন 1টা কোথায় করছে, 1 ইজ দ্য ডিরেক্ট ভ্যালু, 1 is the direct value goes by the return statement। কোথায় যাচ্ছে, রিটার্ন স্টেটমেন্টের মাধ্যমে। এই যে ফ্যাক্ট ফাংশনে যাচ্ছে, ফ্যাক্ট ফাংশনে যাচ্ছে মানে এই ফ্যাক্ট 0 এর ভ্যালু কত হয়ে গেছে বলো? ফ্যাক্ট 0 এর ভ্যালু হয়ে গেছে তোমার 1। ফ্যাক্ট 0 এর ভ্যালু হয়ে গেছে 1। এবার ব্যাক ট্র্যাকিং প্রসিডিওর হবে। তার মানে ব্যাক ট্র্যাকিং প্রসিডিওর যদি অ্যাপ্লাই করিস, তাহলে 1 ইন্টু 1 কত হচ্ছে আমার, 1। তার মানে 1 কার ভ্যালু, 1 হয়ে গেছে ফ্যাক্ট 1 এর ভ্যালু। তাহলে ফ্যাক্ট 1 এর ভ্যালু কত, 1। ফ্যাক্ট 1 এর ভ্যালু কত হলো, 1। তাহলে 1 ইন্টু 2 কত হয়ে যাচ্ছে বল, 1 ইন্টু 2 হয়ে যাচ্ছে 2। তাহলে 2 কার ভ্যালু, ফ্যাক্ট 2 এর ভ্যালু 2। উপর থেকে নিচে কিন্তু নামলো রিকার্সিভ ট্রিটা, জেনারেট রিকার্সিভ ট্রি, জেনারেট রিকার্সিভ ট্রি, জেনারেট রিকার্সিভ ট্রি ইন রিকারশন। রিকারশনে কিন্তু রিকার্সিভ ট্রিটা জেনারেট হচ্ছে, আর রিভার্সলি উঠছে ভ্যালু ক্যালকুলেশন, ভ্যালু ক্যালকুলেশন। and this procedure is called backtracking procedure। তাহলে 2
2 ইন্টু 3 এটা হলো 2, তাহলে 2 ইন্টু 3 কত হবে বল? 2 ইন্টু 3 করলে 6, তাহলে 6 টা কার ভ্যালু? ফ্যাক্ট 3 এর ভ্যালু হয়ে যাচ্ছে 6, তাহলে 6 ইন্টু 4 কি হলো বল? 6 ইন্টু 4 24, 6 ইন্টু 4 24, 24 কার ভ্যালু? ফ্যাক্ট 4 এর ভ্যালু 24, এবার 24 ইন্টু 5 কত হচ্ছে? 120, 120, তাহলে 120 কার ভ্যালু? ফ্যাক্ট 5 এর ভ্যালু হয়ে যাচ্ছে 120, তাহলে 120 টা তুই কোথা দিয়ে রিটার্ন করবি? তার মানে এই ফ্যাক্ট 5 এটার মানেই তো হলো ফ্যাক্ট 5, এটার মানেই তো হয়ে গেছে ফ্যাক্ট 5, তাহলে ফ্যাক্ট 5 মানে কত? 120, ফ্যাক্ট 5 কাকে হোল্ড করে আছে? ভ্যালুটা 120 কে, তাহলে এ কাকে ট্রান্সফার করবে? ফ্যাক্ট এক্স কে ট্রান্সফার করবে। তুই চাকরি পেয়ে আমায় জানালি, আমি চাকরি পেয়ে গেছি, ট্রিট দিলি, বললি চলো আমি চাকরি পেয়ে গেছি, আমি তোমার জন্য একদম 5 স্টারের টিকিট কেটে রেখেছি, আজকে সিনেমা দেখবো, খাবার খাবো, চলো লাঞ্চ করবো, ডিনার করবো, তাহলে ফর্মাল প্যারামিটার ট্রান্সফার দ্য ভ্যালু টু দ্য অ্যাকচুয়াল প্যারামিটার, রাইট? তার মানে 120 টা কোথায় চলে গেছে? ফ্যাক্ট এক্স এ। তো এখন কে হোল্ড করে আছে? ফ্যাক্ট এক্স হোল্ড করে আছে 120 টা। কিসের মাধ্যমে আমাকে ট্রান্সফার হোল্ড করতে পারবে? যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চাই আর ডট প্রসিডিউর হলে এসব ঝামেলা ছিল না, এখানে সব অবজেক্টের উপর কাজ হয়, আর অবজেক্ট তাই অবজেক্টের মাধ্যমে ধরে আছে। এই টোটাল ভ্যালুটা আমি ডিরেক্টলি সিস আউট মানে সিস্টেম ডট আউট ডট প্রিন্টের মাধ্যমে প্রিন্ট করতে পারতাম, অথবা এক চান্সে তোরা বিগিনার শিখতে অসুবিধা হয় বাচ্চা মানুষ বলে এফ নামে আমি একটা আলাদা ভেরিয়েবল রেখে দিয়েছি। এফ এর মধ্যে কি রেখেছি? এক্স ডট ফ্যাক্ট এক্স, এই এক্স ডট ফ্যাক্ট এক্স বলছি, আর ডট ফ্যাক্ট এক্স, আর ডট ফ্যাক্ট, এই ফ্যাক্ট এক্স মানেই 120, 120 ভ্যালুটা আর নামক রিকারশন ফ্যাক্টোরিয়াল ক্লাসের অবজেক্টের মাধ্যমে এফ ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়ে যাচ্ছে। তাহলে এফ ভেরিয়েবল এখন কাকে ধরে আছে? 120 কে। এইটার মাধ্যমে 120 ভ্যালুটা এফ এর মধ্যে চলে এলো, এফ এর মধ্যে 120, আউটপুটে দেখিয়ে দিল দ্য ফ্যাক্টোরিয়াল উইল বি 120। বোঝাতে পারলাম? বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ আশা করি ক্লিয়ার হয়েছে। হুম, থাকলে এতটা আর ইনহেরিটেন্স অন্য কোনো চ্যাপ্টার না পড়ানোই ভালো, নিতে পারবি না। স্যার একটু অ্যারে ইনপুট বল। নেওয়াটা দেখিয়ে দিন স্ক্যানার ক্লাসে। কালকে তো করাবোই, সমস্যা কি? কালকে তো করাচ্ছি, কালকে তো ম্যাট্রিক্স করাবোই, তাতে আরে শেষ করিয়ে দেবো, চিন্তা কি আছে? দাদা একটা কথা ছিল। হ্যাঁ বলো। বলছি যে আমাদের ওই তোমার ইন্টারনাল হবে বুঝলে তো, এই 27 তারিখ থেকে ওই দাঁড়া দাঁড়া 1 মিনিট, মানে 15 নম্বরের মতো তৈরি হবে।